আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আহ, ঠিকঠাক মতো নিজেদের পড়াশোনাগুলো করছেন। আম, তো আজকে আমরা আমাদের ভাইবা সেশন 4, বেসিক্যালি আমি ফেসবুক লাইভেও একটা ভাইবা সেশন নিয়েছিলাম, সেটাও আমি যুক্ত করে দিব 5 হিসেবে। সেখানেও আমি কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি এবং ওই সেশনটাও খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো আমরা ইউটিউবের মধ্যে প্লে লিস্ট করে সবগুলো সেশন একসাথে করে দিয়েছি, এগুলো একটু দেখবেন, জানবেন, বুঝবেন। অলরেডি আম, আপনাদের আমি যে ভাইভা সেশনগুলো নিয়েছি সেখানে অনেক বেশি আপনাদের কাছ থেকে রেসপন্স পেয়েছি এবং আপনারা উপকৃত হচ্ছেন। তো সেই হিসেবে আমরা আমাদের এই সেশনগুলো কন্টিনিউ রাখবো। দেখতে থাকেন, বুঝতে থাকেন, জিনিসগুলো আপনাকে অবশ্যই আম, সহায়তা করবে। ঠিক আছে। তো গত সেশনে আমরা কম্পিউটার বেসিক থেকে আপনাদের সাথে বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম এবং সর্বশেষ আমরা সবার শেষে দুটো মক ভাইবা নেওয়ার চেষ্টা করেছিলাম। তো আজকে আমরা বেসিক্যালি প্রথমে আমি আজকে সেশনটা একটু ডিফারেন্ট ভাবে সাজিয়েছি। এইখানে এই সেশনটাতে হচ্ছে যে আমরা যেমন ধরেন আমি কিন্তু আজকে আমি এখনো জানি না আপনারা, আমি গত 1 ঘন্টা আগে সাইবার সিকিউরিটি রিলেটেড কিছু তথ্য নিয়ে আমি একটা পিডিএফ আপলোড করেছি, সেটাও দেখবেন। মোটামুটি আমরা 12-13 পেজের আমরা অনেকগুলো ইমেজ একটা একটা করে যুক্ত করেছি। আমি এগুলো সবগুলোকে পিডিএফ করে আমি কালকে পরশুর মধ্যেই আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সেগুলো যা যা তৈরি করেছি আর কি, যা যতটুকু তৈরি করা আছে সেইগুলো দেখে যেতে পারবেন। আমি মূলত ভাইবা বোর্ডে যে টপিকগুলোকে টার্গেট করতে পারে বা যে টপিকগুলো থেকে প্রশ্ন হতে পারে, আমি সেই ধরনের টপিকগুলোকে রাখার চেষ্টা করেছি বা সেই ধরনের টপিকগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করছি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখতে থাকেন, তাহলে দেখবেন যে একটা কনফিডেন্স নিয়ে, একটা আত্মবিশ্বাস নিয়ে আপনি ভাইবা বোর্ডে যেতে পারছেন এবং আপনি খুব আত্মবিশ্বাসের সাথে আপনার ভাইবাটা কমপ্লিট করতে পারছেন। তো আমি উম, আজকে বেসিক্যালি আজকে সেশনটা আমরা একটু ভিন্নভাবে সাজিয়েছি। আপনারা বেসিক্যালি মক ভাইভাগুলো খুব পছন্দ করেছেন এবং লাস্ট দুইটা মক ভাইভা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি চেষ্টা করছি যে মানে প্রত্যেকটা মক ভাইভা থেকে, মানে আমরা প্রথম দুই সেশনে যে অনেকগুলা কিন্তু আমরা প্রায় 20 থেকে 25টার মতো মক ভাইভা নিয়েছিলাম। তো সেইখানে হচ্ছে যে আমরা যে যে আমার থেকে যে যে প্রশ্নগুলোকে মানে আপনারা সুন্দর মতো গুছিয়ে উত্তর করেছেন বা সেগুলো নিয়ে ছোট ছোট ক্লিপ নিয়ে সেগুলোকে এক জায়গায় করার ইচ্ছা আছে। যেমন কালকে যেভাবে করেছিলাম যে আমি কি প্রশ্ন করেছি উনি কি উত্তর দিয়েছে, মানে যেগুলো মোটামুটি সঠিক হয়েছে, এরকম কিছু করার ইচ্ছা আছে, যাতে মানে আপনারা এক নজরে একটু দেখে নিতে পারেন যে আচ্ছা কোন কোন প্রশ্নগুলো করা হয়েছিল বা কি কি উত্তর হতে পারে। এইটা আর কি। তো আমরা গত সেশনটাতে হচ্ছে যে আমাদেরকে মোটামুটি একটা বেসিক আইডিয়া দিয়ে দিয়েছি যে কি করবেন না করবেন, আপনার প্রস্তুতিটা কিভাবে হবে বা আপনার ভাইবা পরীক্ষার দিন আপনি কিভাবে নিজেকে প্রস্তুত রাখবেন সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি আমরা প্রথমে। তারপর কম্পিউটার বেসিক নিয়ে আলোচনা করেছি। আমি আরেকটা সেশনে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম এবং কম্পিউটার বেসিকে আরো কিছু আলোচনা করেছিলাম। সেটা আমি সেশন 5 হিসেবে প্লে লিস্টের মধ্যে আপলোড করবো, যেহেতু এটা আগে আপলোড করা হয়নি। ওটা ফেসবুকে লাইভ নিয়েছিলাম আর কি, জুমে ছিল না সেটা। সেটা ফেসবুক লাইভে ছিল, তো সেটাকেও আমি এখানে সাথে অ্যাড করে দিব। সেখানেও কিন্তু আমি অনেক তো আমি আজকে আসলে দেখছিলাম যে আমরা এই 4-5টা সেশন মিলে প্লাস হচ্ছে যে আমি আপনাদেরকে যেই যেই পিডিএফ বলতে ইমেজগুলো দিয়েছি, এটা পিডিএফ করে দিব। এইখান থেকে মোটামুটি অনেকগুলো জিনিস আমি আপনাদের সাথে কিন্তু আলোচনা করে ফেলেছি। এই জিনিসগুলো শুধু জাস্ট আপনাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে এই জিনিসগুলোকে একটু দেখতে হবে, এই জিনিসগুলো দেখে আপনাকে ভাইভাতে যেতে হবে, এটাই হচ্ছে কথা আর কি। ঠিক আছে। তো আমরা দেখেন, আমরা তাহলে কম্পিউটার বেসিকটা দেখলাম, অ্যালগোরিদম ফ্লোচার্ট নিয়ে আমরা আরেকটা সেশন করব। অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আমরা ওখানে কথা বলবো। আপনারা বলেছেন লজিকের এবং নাম্বার সিস্টেম নিয়ে একটা সেশন করব। মোটামুটি দেখেন সবগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনার এই ফেজটা হচ্ছে একদম লাস্ট ফেজ। ঠিক আছে। এই ফেজটাতে আপনি সুন্দরভাবে উতরে যান, আপনার জবটা দ্রুত হয়ে যাক। ঠিক আছে। এই প্রেটা আমি সবসময় করি। আমরা লাস্ট মুহূর্তে এসে আমরা নিজেদেরকে মানে মোটামুটি সেফ রাখবো, ব্যাপারটা হচ্ছে সেটা। এবং আমরা পূর্ণ আত্মবিশ্বাসের সাথে আমরা আমাদের ভাইভাতে প্রবেশ করব। আচ্ছা, এবার আসেন, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম থেকে কি প্রশ্ন হতে পারে, হ্যাঁ, বা কিভাবে প্রশ্ন হতে পারে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো হচ্ছে যে আমরা আলোচনা করতে করতে আমরা বেসিক্যালি এখানে যে আলোচনাটা করব, আপনারাই হচ্ছে যে উত্তর করবেন। আমাদের মাইক্রোফোন অন থাকবে, তবে কথা হচ্ছে যে আপনারা একটু খেয়াল রাখবেন যাতে মানে যে কথা বলছেন বা হ্যান্ড রেস করবেন। ঠিক আছে। হ্যান্ড রেস করলে আপনি আনসার করতে পারবেন। আমি অপারেটিং সিস্টেম থেকে বিভিন্ন কোয়েশ্চেনগুলো করব, সিরিয়ালি করব। তো আমি সেশনটা এইভাবে কেন গুছিয়েছি দেখেন, আমি আনসারটা আপনাদের থেকেই নিব। মানে কথা হচ্ছে আমরা একটা সেশনের মাধ্যমে অপারেটিং সিস্টেম থেকে কি কি প্রশ্ন হতে পারে, কত ধরনের প্রশ্ন হতে পারে, এগুলো খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা একটা সেশনের মধ্যে কিভাবে অপারেটিং সিস্টেমটা শেষ করতে পারি সেটা
সেটার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে সেটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা প্রথমে আমি কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করবো, আপনারা যারা যারা পারবেন আপনারা হ্যান্ড রেজ করে কোয়েশ্চেনের আনসারগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমরা সেইভাবে করে এখানে এগুলোকে নোট ডাউন করে করে সামনের দিকে এগোবো। আমার যদি কোনো কিছু মনে হয় যে যে এই প্রশ্নে যে আরো কিছু তথ্য যুক্ত করা যেতে পারে, তাহলে আমি সেগুলো যুক্ত করে দিয়ে আমরা পুরো সেশনটাকে পুরোপুরি মোটামুটি অপারেটিং সিস্টেমটাকে কাভার করার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখেন আমরা এই সেশনটা শেষ হওয়ার সাথে সাথে মোটামুটি আমাদের অপারেটিং সিস্টেমের একটা গুছানো ক্লাস আমাদের হয়ে যাবে, এবং অপারেটিং সিস্টেম থেকে আর কিন্তু কিছুই তেমন কিছু পড়ার আর থাকবে না। আচ্ছা, তো প্রথমে আমরা চলে যাবো হচ্ছে ডেফিনেশনে, কারণ এটা ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে অপারেটিং সিস্টেম বলতে কি বুঝেন, এবং ফাংশনস অফ অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমের ফাংশনগুলো কি কি বা অপারেটিং সিস্টেমের কার্যাবলীগুলো কি কি। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর আমরা সহজভাবে কিভাবে দিতে পারি? আপনাদের মধ্যে যদি কেউ আনসার করতে চান তাহলে হ্যান্ড রেজ করতে পারেন। আমরা ইন্টারেক্টিভ করি ক্লাসটা, তাহলে আমাদেরও বোরিং লাগবে না, আমরা খুব সহজে উত্তর করতে পারবো। হ্যান্ড রেজ করে তারপর আনসার করবেন, ঠিক আছে? আর বাকিরা সবাই মাইক্রোফোনটা অফ রাখবেন, ঠিক আছে? আচ্ছা, রাব্বি হাসান জনি, হ্যাঁ বলতে পারবেন, সমস্যা নেই। অপারেটিং সিস্টেম বলতে কি বুঝেন? ডিরেক্ট উত্তরে চলে যাবেন, ঠিক আছে? মানে ডিরেক্ট উত্তরে চলে যাবেন, আপনার মাইক্রোফোন অন করা আছে। জি স্যার, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। ডিরেক্ট উত্তরে চলে যাবেন, কোনো সমস্যা নেই, আমরা যাতে স্যার, পুরোটা অপারেটিং কভার করতে সিস্টেম পারি। হচ্ছে অপারেটিং সিস্টেম হচ্ছে একটা ইন্টারফেস হিসেবে কাজ করে। কম্পিউটার হার্ডওয়্যার এবং ইউজার ইন্টারফেস হিসেবে কাজ করে। আচ্ছা, আর কিছু যুক্ত করবেন? এটা মানে প্রসেস ম্যানেজমেন্ট করে, মেমোরি ম্যানেজমেন্ট করে, অন্যান্য যত অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে সেগুলো ম্যানেজমেন্ট করে। আচ্ছা, আপনি তাহলে সহজ কথায় কি বললেন, একটা ইন্টারফেস হিসেবে কি করছে? একটা ইন্টারফেস হিসেবে কাজ করে, হ্যাঁ। হ্যাঁ, ইন্টারফেস হিসেবে কাজ করছে, আচ্ছা, একটা ইন্টারফেস হিসেবে কাজ করছে। আচ্ছা, ইন্টারফেস হিসেবে কাজ করছে, ওকে। আনসার করার সাথে সাথে মাইক্রোফোনটা আবার অফ করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, ইন্টারফেস হিসেবে কাজ করছে আমি বলছেন, তার মানে আমি জিনিসটাকে আরেকটু সাজিয়ে গুছিয়ে আমরা কিভাবে লিখতে পারি, যে অপারেটিং সিস্টেম হলো একটা সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার বা মোবাইল ডিভাইসের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে যোগাযোগ স্থাপন করে। ঠিক আছে, উনি যেটা বললো যে একটা ইন্টারফেস হিসেবে, মধ্যবর্তী একটা ইন্টারফেস হিসেবে কাজ করছে, অর্থাৎ এটি ব্যবহারকারী এবং কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কি করছে, কাজ করছে, এবং ব্যবহারকারীকে সিস্টেমের বিভিন্ন ফিচার অ্যাক্সেস করতে কি করছে, সাহায্য করছে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে করে বলতে পারি যে আমরা এই জিনিসটাকে জাস্ট জিনিসগুলো শুনতে থাকেন, জাস্ট মানে সেট করতে থাকেন মাথার মধ্যে। ঠিক আছে, তাহলে অপারেটিং সিস্টেম হলো একটি সফটওয়্যার সিস্টেম যা কম্পিউটার বা মোবাইল ডিভাইসের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে যোগাযোগ স্থাপন করে। এটি ব্যবহারকারী এবং কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে, এবং ব্যবহারকারীকে সিস্টেমের বিভিন্ন ফিচার অ্যাক্সেস করতে কি করে, সাহায্য করে। তাহলে আপনি সহজ কথায় বললে হ্যাঁ, এটা একটা ব্যবহারকারী এবং কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে একটা মধ্যস্থতাকারী হিসেবে কি করছে, কাজ করছে। আচ্ছা, তো এবার আসেন, তাহলে অপারেটিং সিস্টেমের ডেফিনেশনটা দেখলেন, এবার হচ্ছে যে একটু সাজানো হচ্ছে যে ফাংশনস অফ অপারেটিং সিস্টেম, অর্থাৎ অপারেটিং সিস্টেমের কার্যাবলী। ঠিক আছে, ফাংশনস অফ অপারেটিং সিস্টেম, তাহলে অপারেটিং সিস্টেমের কার্যাবলী। ঠিক আছে, আপনারা বলতে পারেন কি কি কাজ করতে থাকে, আপনারা হ্যান্ড রেজ করে বলতে পারবেন, কোনো সমস্যা নেই, আমরা একটা একটা করে এখানে অন্তর্ভুক্ত করি, এবং দেখবেন যে শেষে আমাদের এটা একটা কি হয়ে গেল, এটা একটা নোটের মতো হয়ে গেল। ঠিক আছে, যে অপারেটিং সিস্টেম থেকে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমের কার্যাবলী বা ফাংশনস অফ অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম কি কি কাজ করে থাকে বা কিছু প্রধান কাজ। আচ্ছা, আমরা সুযোগ দিচ্ছি, হ্যাঁ হ্যান্ড রেজ করছেন আপনারা, ঠিক আছে, এই যে এইভাবে ইন্টারেকশন। আচ্ছা, এখানে অনেকেই হ্যান্ড হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, একটু দাঁড়ান আমি দেখি, হ্যাঁ সুস্মিতা, হ্যাঁ আপনি বলতে পারেন। আমরা সবাইকে সুযোগ দিব, ডিফারেন্ট ডিফারেন্ট সবাইকে সুযোগ দিব। আমরা নিজেরাই আলোচনা করবো আজকে, হচ্ছে যে আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা করবো, দেখেন আলোচনা করে কিভাবে আমরা অপারেটিং সিস্টেমটা কাভার করব। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? জি, আপনি ভালো হ্যাঁ আছেন? হ্যাঁ হ্যাঁ আছি। হ্যাঁ, সরাসরি আমরা উত্তরে চলে যাব, ঠিক আছে? জি, অপারেটিং সিস্টেমের কার্যাবলীর মধ্যে আছে হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট, সিকিউরিটি, নেটওয়ার্কিং। আচ্ছা, তার মানে আপনি এখানে কিছু জিনিসকে হাইলাইট করেছেন, প্রসেস ম্যানেজমেন্ট। আমি এগুলোকে একটু নোট ডাউন করি, প্রসেস ম্যানেজমেন্ট। এরপর আমি শর্টকাটেই লিখছি যাতে আমরা জিনিসটা বুঝতে পারি। এরপর হচ্ছে যে আপনি মেমোরি ম্যানেজমেন্ট বলতে পারেন। তারপর 3 নাম্বার হচ্ছে যে ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট। ঠিক আছে, ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট, ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট। এরপর হচ্ছে যে ডিভাইস ম্যানেজমেন্ট বলতে পারেন, ডিভাইস ম্যানেজমেন্ট। ওকে, তারপর হচ্ছে যে ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা
ইনপুট অ্যান্ড আউটপুট ম্যানেজমেন্ট। ওকে, ইনপুট অ্যান্ড আউটপুট ম্যানেজমেন্ট, দেখেন আমাদের সেশনটা করেন, আশা করি দেখবেন যে আমরা খুব সুন্দর খুব কতগুলো জিনিসকে আমরা গুছিয়ে ফেলতে পারবো। এরপর হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, তার মানে আমরা আনসার করার সময় কিভাবে করতে পারি। আচ্ছা, অপারেটিং সিস্টেমের জিজ্ঞেস করতে পারে, অপারেটিং সিস্টেমের কার্যাবলীগুলো বলেন বা ফাংশনস অফ অপারেটিং সিস্টেম। হ্যাঁ, প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে যে কি ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, ইনপুট অ্যান্ড আউটপুট ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে। আচ্ছা, তারপর আরো কি বলেছিলেন, রিসোর্স ম্যানেজমেন্ট বলেছিলেন। রিসোর্স ম্যানেজমেন্ট আমরা, হ্যাঁ আমরা সবারগুলো নিই, ঠিক আছে, সবাই কি কি মানে এখানে আর কোনো ইনফরমেশন যুক্ত করা যাবে কিনা, আর কিছু করা যাবে কিনা, এর বাইরে যদি কিছু থাকে তাহলে বলতে পারেন। হ্যাঁ, এখানে আর কিছু যুক্ত করা যাবে কিনা। আরেকটা বলেছিলেন মনে হয় টাস্ক ম্যানেজমেন্ট, টাস্ক ম্যানেজমেন্ট বলেছিলেন, এর বাইরে আর কিছু যুক্ত করা যাবে কিনা। হ্যাঁ, প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, রিসোর্স, টাস্ক, ফাইল সিস্টেম, ডিভাইস ম্যানেজমেন্ট, ইনপুট অ্যান্ড আউটপুট ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, এর বাইরে যদি আর কিছু যুক্ত করা যায় তাহলে বলতে পারেন। হ্যাঁ, রাব্বি হাসান জনি, হ্যাঁ বলেন, এর বাইরে যদি কিছু থাকে আর, প্রসেস স্যার, মেমোরি, আইও ম্যানেজমেন্ট। এটা বলা আছে ইনপুট অ্যান্ড আউটপুট ম্যানেজমেন্ট, এই যে ও ইনপুট আচ্ছা অ্যান্ড আচ্ছা। আউটপুট ম্যানেজমেন্ট বলা আছে। ঠিক আছে, আমরা এখানে 8টা থেকে 9টার মতো ফাংশনস স্যার, দেখেছি। ইউজার ইন্টারফেস। আচ্ছা, ইউজার ইন্টারফেস, ইউজার ইন্টারফেস, আচ্ছা ইউজার ইন্টারফেস একটা আমাদেরকে ইউজার ইন্টারফেস দিচ্ছে। হ্যাঁ, তারপর বলেন আর কেউ যদি বলতে চান। ইউটিলিটিস। ইউটিলিটি, আচ্ছা ইউটিলিটি, আচ্ছা ইউটিলিটি প্রোগ্রামস গুলো দিচ্ছে, ইউটিলিটিস গুলো অ্যাকাউন্টিং দিচ্ছে। হতে পারে না? হ্যাঁ, কি বলছেন? অ্যাকাউন্টিং। আচ্ছা, অ্যাকাউন্টিং, ঠিক আছে, সমস্যা নেই, এগুলো হতে অনেক কিছু হতে পারে। হ্যাঁ, এখানে যেমন আবার সিকিউরিটিও হতে পারে, তাই না? তো আমরা এখানে নেটওয়ার্কিং। হ্যাঁ, সিকিউরিটি, এই যে একটু নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং লিখেছি, এই যে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। হ্যাঁ, এখানে সিকিউরিটি হতে পারে, অবশ্যই আমাদের এটা কিন্তু গুরুত্বপূর্ণ, সিকিউরিটি। এখন একটা জিনিস দেখেন, আপনার কাছে তো আপনি, আমার একটা জিনিস কি জানেন, আমার একটা ব্যাপার হচ্ছে যে, হ্যাঁ বলেন, হ্যান্ড রেজ করেছেন কে? কান, কানকন মনে হয় স্পেলিংটা, বলতে পারবেন আমি যদি ভুল না করে থাকি আর কি। আচ্ছা, বুটিং, হ্যাঁ এটা একটা ইয়ের মধ্যে পড়ে, বুটিং। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা জিনিস দেখেন, আমার কথা হচ্ছে কি, তাহলে এখন প্রথমে অপারেটিং সিস্টেমের ডেফিনেশনটা আপনি দেখলেন, ফাংশনস অফ অপারেটিং সিস্টেম, তার মানে অপারেটিং সিস্টেমের কি কি কার্যাবলী আছে। এখন আপনার আপনার তো মনে করেন সবকিছু আহ, মানে সাথে সাথে আপনি বলতে পারবেন না, তাহলে আপনি বেসিক কিছু জিনিস মানে মোস্ট ইম্পর্টেন্ট গুলোকে আপনি সামনের দিকে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, যেমন এখানে ইউজার ইন্টারফেসটা ইম্পর্টেন্ট, ইউজার ইন্টারফেসটা অবশ্যই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ ইউজার ইন্টারফেসটা কেন বেশি ইম্পর্টেন্ট, দেখেন আমি একটু কালার করি এই জিনিসগুলোকে, আমি ছোট্ট ছোট্ট ভাবে এই জিনিসগুলোকে ব্যাখ্যা করছি, আপনারা আস্তে আস্তে দেখতে থাকেন, আশা করি আমরা জিনিসটাকে সুন্দর মতো বুঝতে পারবো। প্রথমে ইউজার ইন্টারফেস, ইউজার ইন্টারফেসটাকে কেন আমি ইম্পর্টেন্ট বলছি, কারণ ইউজার ইন্টারফেসটা কি, ইউজার ইন্টারফেসটা হচ্ছে যে অপারেটিং সিস্টেমের এমন একটা অংশ যেটা ব্যবহারকারীর সাথে বিভিন্ন সফটওয়্যারের সংযোগ করছে, সমন্বয় সাধন করছে, হ্যাঁ পরিচালনা করছে বা নির্দেশ গ্রহণে সহায়তা প্রদান করছে। ঠিক আছে, তার মানে ইউজার ইন্টারফেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইউআইটা, যেটা ব্যবহারকারীর সাথে বিভিন্ন সফটওয়্যারের মধ্যে সংযোগ করিয়ে দিচ্ছে, সমন্বয় সাধন করিয়ে দিচ্ছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মানে আমরা এখনই, আপনি এখনই বসে সেট করে ফেলেন ফাংশনস অফ অপারেটিং সিস্টেম বললে আপনি কোন কোন পয়েন্টগুলোকে সামনে আনবেন এবং কি বলবেন, এখনই আপনি ক্লিয়ার হয়ে যান। হ্যাঁ, যাতে আপনাকে আর দেখতে না হয়। আপনি ইউজার ইন্টারফেসটা নিতে পারেন, এটা মধ্য একটা ব্যবহারকারী এবং সফটওয়্যারের মধ্যে একটা সংযোগ এবং সমন্বয় সাধন করছে। ইনপুট এবং আউটপুট ম্যানেজমেন্টকে আপনি সামনে আসতে পারেন, সামনে নিয়ে আসতে পারেন, ইনপুট এবং আউটপুট ম্যানেজমেন্ট, কারণ কি, এটা হচ্ছে যে কি, এটা ইনপুট এবং আউটপুট অপারেশনস গুলো পরিচালনা করে, তাই না? যেমন কিবোর্ড বা মাউস থেকে ইনপুট দেওয়া বা স্ক্রিনে আউটপুট গুলো প্রদর্শন করা, এই কাজগুলো কিন্তু অপারেটিং সিস্টেম করে থাকে। তারপর গুরুত্বপূর্ণর মধ্যে কি, গুরুত্বপূর্ণর মধ্যে সিকিউরিটি, সিকিউরিটি, বুটিং, বুটিংও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি এটা নিয়ে পরবর্তীতে একটা টপিক, একটা গুরুত্বপূর্ণ টপিকে আমরা এটা নিয়ে আলোচনা করব, এই বুটিংটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো এখানে যেমন নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক ম্যানেজমেন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমি ছোট্ট ছোট্ট ভাবে জিনিসগুলোকে আলোচনা করছি কি, এটা কম্পিউটার বা ডিভাইসের নেটওয়ার্ক সংযোগ এবং এর মাধ্যমে ডাটা স্থানান্তরের ব্যবস্থাপনা করে, তাই না? তার মানে আপনার এই নেটওয়ার্ক ম্যানেজমেন্ট না হলে তো আপনার এই নেটওয়ার্ক জনিত কাজগুলো তো আপনি করতে পারবেন না, তাই না? নেটওয়ার্ক ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ। তার মানে আমরা
পাঁচ ছয়টা বলবো, ঠিক আছে? ইনপুট এবং প্রথমে হচ্ছে যে কি, ইউজার ইন্টারফেস, ইনপুট অ্যান্ড আউটপুট ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে যে কি, তারপর হচ্ছে যে আমরা বলতে পারি ইউটিলিটিস নিয়ে বলতে পারি, তাই না? আমরা ইউটিলিটি প্রোগ্রাম নিয়ে কিন্তু গত সেশনে বলেছিলাম। হ্যাঁ, যেমন আমাদেরকে অপারেটিং সিস্টেম কিন্তু বিভিন্ন ধরনের সুবিধাগুলো দেয়। হ্যাঁ, আমাদের সিস্টেমটাকে আমরা ইউটিলিটি প্রোগ্রাম কি বলেছিলাম খেয়াল আছে আশা করি। ইউটিলিটি প্রোগ্রাম আমরা বলেছিলাম কি, যে প্রোগ্রামগুলো হচ্ছে যে আমাদের কম্পিউটার সিস্টেমটাকে মানে সুরক্ষিত রাখছে, তাই না? সুরক্ষিত রাখছে এবং দক্ষ রাখছে। তার মানে অপারেটিং সিস্টেম কিন্তু ব্যবহারকারীকে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে, যে বিভিন্ন ইউটিলিটি প্রোগ্রামের মাধ্যমে, যেমন ফাইল ডিফ্র্যাগমেন্টেশন, ডাটা কম্প্রেশন, ব্যাকআপ, ডাটা রিকভারি, অ্যান্টিভাইরাস, বিভিন্ন ইউটিলিটিস কি করে, প্রদান করে। তার মানে এটাও কিন্তু কি গুরুত্বপূর্ণ। তার মানে ইউটিলিটিসটা সবসময় ভালো করে পড়বেন, ইউটিলিটিস বা ইউটিলিটি প্রোগ্রাম সম্পর্কিত। হ্যাঁ, আমি কিন্তু পিডিএফ এর মধ্যে রেখেছি এটা, ইউটিলিটি প্রোগ্রাম নিয়ে। তার মানে এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তার মানে এই জিনিসগুলো ছোট ছোট ভাবে জিনিসগুলোকে কি, প্রসেস ম্যানেজমেন্ট, প্রসেসকে কি করছে, চলমান প্রসেস বা প্রসেসরগুলোকে কি করছে, পরিচালনা করছে, ঠিক আছে? তারপর হচ্ছে যে সিকিউরিটি, আপনার অযাচিত বা অনেক মানে যে ব্যবহারকারীগুলা, বাইরের ব্যবহারকারীদের হাত থেকে আমাদের সিস্টেমটাকে কি রাখছে, সুরক্ষিত রাখছে, তাই না? ফাইল ম্যানেজমেন্ট, বিভিন্ন ফাইল ম্যানেজমেন্ট, যেমন ফাইল তৈরি, ডিলিট, অ্যাক্সেস, কপি ইত্যাদি কাজগুলো করে থাকে, তাই না? তার মানে মোটামুটি আমরা জিনিসগুলোকে, কার্যাবলীগুলো কি কি সেই জিনিসগুলো দেখলাম, ঠিক আছে? তাহলে আমরা ফাংশন অফ অপারেটিং সিস্টেমটা এই যে আলোচনাগুলো করলাম এখানের মধ্যে থেকে জিনিসগুলোকে একটু গুছিয়ে নেবেন। যে প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ইউটিলিটিস, ইনপুট অ্যান্ড আউটপুট ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, ইউজার ইন্টারফেস আর বুটিং, এগুলো। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন আপনাদেরকে একটু করতে পারি, সেটা হচ্ছে যে, আচ্ছা এইখানে একটা প্রশ্ন, আমার একটা কথা হচ্ছে, যে টাস্ক ম্যানেজমেন্ট, হ্যাঁ, যে একটা জিনিস দেখেন, যারা সামনে বসে আছেন ওনারা কিন্তু একটা প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন তৈরি করে, ঠিক আছে না? যেমন আপনি অনেকগুলো ম্যানেজমেন্ট সম্পর্কে বললেন, আচ্ছা আমার অপারেটিং সিস্টেম এটা এটা কাজ করে, তো আমি ছোট্ট ছোট্ট করে এগুলো কেন আলোচনা করলাম, এখান থেকে আপনাকে যে কোনো একটা সম্পর্কে বলতে বলতে পারে। আচ্ছা আপনি তো বলেছেন যে অপারেটিং সিস্টেম এই এই কাজগুলো করে, তাহলে এইটা দ্বারা বেসিক্যালি অপারেটিং সিস্টেম কি কাজটা করে, আমার কথাটা বুঝেন। তাহলে আমি আপনাকে এখানে জিজ্ঞেস করলাম, আচ্ছা টাস্ক ম্যানেজমেন্ট বলতে কি বুঝেন আপনি, টাস্ক ম্যানেজমেন্ট বলতে আপনি কি বুঝেন? তাহলে যদি কেউ আনসার করতে পারেন তাহলে একটু হ্যান্ড রেজ করেন। হ্যাঁ বলেন। আমরা যখন কম্পিউটারে অনেকগুলো কাজ করি তখন সেগুলো টাস্ক লিস্টে থাকে, সেই ম্যানেজমেন্টটাকে টাস্ক ম্যানেজমেন্ট বলি। আচ্ছা, মানে স্লাইস করে দেন আর কি, তাই না? কে কখন কাজ করবে জি এবং জি কে। জি। আচ্ছা, তারপর এটা ছাড়া আর কেউ কিছু বলবেন? আচ্ছা হ্যাঁ, আপনি আপনি হ্যান্ড রেজ করেছেন কাঞ্চন ঠাকুর, মেবি আমি সঠিকভাবে আসলে স্পেলিংটা বুঝতে পারছি না। আপনি বলতে পারবেন, আপনার হ্যান্ড রেজ করা আছে, বলতে পারবেন। আচ্ছা, এটা ছাড়া আর কিছু কেউ, আর যদি কেউ বিস্তারিত বলতে চান টাস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে, হ্যাঁ বলেন। রিয়াজুল ইসলাম বলেন। আচ্ছা স্যার, টাস্ক ম্যানেজমেন্ট হচ্ছে মূলত আমরা অনেক সময় কম্পিউটারে মাল্টিটাস্কিং করি সাধারণত, অর্থাৎ এক্স্যাক্টলি। অনেকগুলো কাজকে একসাথে করতে চাই। তো তখন এই কোন কাজটাকে অপারেটিং সিস্টেম কখন সময় দিবে বা কতক্ষণ ধরে এই প্রসেসটা এক্সিকিউট করবে, এটাই হুম। মূলত হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট। আচ্ছা, ঠিক আছে। মানে এই আরেকটু গুছানো উত্তর মনে হয়েছে আমার কাছে, হ্যাঁ। মানে দুইটাই ঠিক আছে, আনসার দুইটাই ঠিক, কিন্তু পরবর্তীটা আমার কাছে আরেকটু গুছানো মনে হয়েছে, হ্যাঁ। এই জিনিসটা, সেটার জন্য আমি চাইছিলাম কি এক একজন তো এক একভাবে উত্তর করবেন। আমি মানে আপনারা কি উত্তর করছেন সেটা থেকে আমরা মানে উত্তরটা কিভাবে হইতে পারে বা কিভাবে হইলে সেটা জিনিসটা বুঝতে সুবিধা হবে, হ্যাঁ, তো সেটা আমরা খেয়াল করছি। আমার খুব ভালো লাগছে আসলে এই যে আপনারা বিভিন্ন মানে আপনাদের অপিনিয়ন্স গুলো জানাচ্ছেন বা আপনাদের আনসার গুলো করছেন, ঠিক আছে? তার মানে আমরা সহজ কথাই বলতে পারি, টাস্ক ম্যানেজমেন্ট হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একাধিক কাজ বা প্রসেস সঠিকভাবে পরিচালনা এবং সংগঠিত করা হয়। আমি আপনাদের দুইজনের উত্তর থেকে এই জিনিসটাকে এক লাইনে বললাম। হ্যাঁ, তার মানে আমি আমার একাধিক কাজ বা একাধিক প্রসেস চলমান আছে, যেটা উনি বললো যে মাল্টিটাস্কিং এর ব্যাপার, সেই কাজগুলোকে বা সেই প্রসেসগুলোকে সঠিকভাবে পরিচালনা করা এবং সংগঠিত করাই হচ্ছে যে কি টাস্ক ম্যানেজমেন্টের কাজ। এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, একটা টপিক সম্পর্কে আলোচনা করতে গেলে আসলে কত কিছু আলোচনা করা যায়। টাস্ক ম্যানেজমেন্টটা কেন গুরুত্বপূর্ণ দেখেন, এখানে আপনি প্রত্যেকটা প্রসেসকে কি করছেন, ট্র্যাক করছেন। প্রত্যেকটা প্রসেস, যে ইন্ডিভিজুয়াল যে প্রসেসগুলো কাজ করছে সেগুলোকে আপনি ট্র্যাক ট্র্যাক করছেন। হ্যাঁ, এটার প্রোগ্রেসটা কতটুকু, এটার স্ট্যাটাসটা এখন কি অবস্থানে আছে সেটা আপনি ট্র্যাক করছেন। আপনি টাস্ক সুইচিং করছেন, রাইট? আপনি আপনি কিন্তু
আপনার যখন মাল্টি প্রসেস একসাথে কাজ করছে, একাধিক প্রসেস একসাথে চলতে থাকে, তখন কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আপনার, যেটাকে আমরা কনটেক্সট সুইচিং বলি, এখান থেকে কিন্তু আরেকটা টপিক চলে আসে যেটাকে আমরা কনটেক্সট সুইচিং বলি, আমি যদি ভুল না করে থাকি। যে এই যে টাস্কগুলোর মধ্যে একটা প্রসেস চলছে, একটা প্রসেস চলমান আছে, অন্য একটা প্রসেসে স্বয়ংক্রিয়ভাবে সুইচ করছে, যেটাকে বলা হচ্ছে যে কনটেক্সট সুইচিং। হ্যাঁ, তার মানে বেসিক্যালি আমাদেরকে এই টাস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা কি করতে পারছি, মাল্টিটাস্কিং এ আমাদেরকে সক্ষম করে তুলছে, যেখানে আমরা একাধিক কাজ একসাথে সম্পন্ন করতে পারছি। ঠিক আছে, এবং আমাদের রিসোর্স ব্যবস্থাপনা থেকে শুরু করে সবকিছু আমাদের ঠিকঠাক মতো কি করছে, কাজ করছে। রাইট। তার মানে আম, আমরা একটু বিস্তারিত আলোচনা করলাম এরকম টাস্ক ম্যানেজমেন্টের সম্পর্কে, এরকম তার মানে আপনারা এগুলো নিয়ে একটু ডিটেলস পড়বেন। ঠিক আছে, এগুলো একটু ডিটেলস পড়বেন। আচ্ছা, আমরা একটু টাস্ক ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস অফ ট্র্যাকিং, প্ল্যানিং, টেস্টিং অ্যান্ড রিপোর্টিং অন এ টাস্ক ফ্রম স্টার্ট টু ফিনিশ। রাইট। এই এই কথাটাই আমি এক্স্যাক্টলি বলেছি, আপনাদের দুইজনেরটাই ম্যাচিং করে আমরা জিনিসটাকে সেট করেছি আর কি। ঠিক আছে, তার মানে আশা করি বুঝতে পেরেছেন এই পোর্শন থেকে কি করবেন, আপনার অপারেটিং সিস্টেম কি, ফাংশনস অফ অপারেটিং সিস্টেম। ওকে, এইবার আসেন আমরা নেক্সট একটা টপিক নিয়ে আলোচনাতে চলে যাই। তাহলে এখন দেখেন বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে, রাইট? বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে। এই অপারেটিং সিস্টেমগুলো নিয়ে এবার আপনারা আপনাদের মতো করে আলোচনা করবেন। যেমন আমাদের হচ্ছে যে এমএস ডস আছে, পিসি ডস আছে, এমএস উইন্ডোজ আছে, লিনাক্স আছে, ইউনিক্স আছে, রাইট? বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমগুলো আছে। এখন আমরা যেটা করব, এই অপারেটিং সিস্টেমগুলো থেকে প্রশ্ন কিভাবে হতে পারে, যেমন মনে করেন আমি আপনার মানে ক্লাসিফিকেশন করার আগে, যেমন আমি ডস, হ্যাঁ এটা কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করে, আমরা এখন কিন্তু বিভিন্ন, এখন আমরা টপিকগুলো কি পড়ছি, বিভিন্ন অপারেটিং সিস্টেম, আমরা কিন্তু এখনো ক্লাসিফাই করি নাই। হ্যাঁ, কোনটা কোনটার মধ্যে পড়বে কোনো কিছু ক্লাসিফাই করিনি, আমরা বিভিন্ন অপারেটিং সিস্টেম সম্পর্কে জাস্ট সিঙ্গেল ইনফরমেশনগুলোকে আমরা গ্যাদার করার চেষ্টা করছি। ওকে, তাহলে প্রথমে দেখেন ডস, তাহলে ডস এর পূর্ণরূপটা কি হবে, আমরা একটু ডস এর পূর্ণরূপটা লিখে ফেলি একটু, ডিস্ক অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে কি, ডিস্ক অপারেটিং সিস্টেম। আচ্ছা, তাহলে এবার আপনি, আপনাদের মধ্যে কেউ ডস সম্পর্কে কি কি জানেন? হ্যাঁ, ডস সম্পর্কে কোনো ইনফরমেশন দিতে চাইলে দিতে পারেন, যেটা গুরুত্বপূর্ণ এবং আপনার কাছে জানা আছে ডিস্ক অপারেটিং সিস্টেম সম্পর্কে, বা যেটা কি সিঙ্গেল ইউজার নাকি মাল্টি ইউজার, হ্যাঁ এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করি, কোনো যদি তথ্য থাকে সেগুলো আমরা একটু একটু করে গ্যাদার করি। ঠিক আছে, হ্যাঁ রায়হান ভাই বলেন। সালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ, কেমন আছেন স্যার? এই তো আছি, আজকে ছুটি ছিল। না স্যার, আমি তো বাসায় এসেই আপনার ক্লাসে জয়েন করলাম আর কি। আচ্ছা, অনেক কষ্ট করতেছেন। ঠিক আছে, বলেন কি অবস্থা, ডস সম্পর্কে কি কি জানেন? স্যার, ডস অপারেটিং সিস্টেমটা স্যার একটা ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম স্যার। স্যার যেটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একটা প্রোগ্রাম প্রসেস হওয়ার পরে আর একটা প্রোগ্রাম প্রসেস হয়, অর্থাৎ সিকোয়েন্সিয়ালি সিরিয়ালি হচ্ছে প্রোগ্রামগুলো প্রসেস করে থাকে। আচ্ছা, আর কোন ইনফরমেশন? স্যার আপাতত স্যার এটাই আর কি। আচ্ছা আচ্ছা, আরেকজন হ্যান্ড রেজ করেছেন, ঠিক আছে সমস্যা নেই, খালিদ হাসান মিল্টন। ডিস্ক অপারেটিং সিস্টেম, হ্যাঁ সিঙ্গেল স্যার। ইউজার, সিঙ্গেল ইউজার। আচ্ছা, ড- এই এই ইনফরমেশনটাকে, হ্যাঁ আপনি আপনারটা নিচ্ছি। হ্যাঁ, তার মানে আমরা আমরা আগে এই ইনফরমেশনে লিখি সিঙ্গেল ইউজার। ওকে, তারপর বলেন। আমি জাস্ট মানে আমার ভাইবার জন্য যে যে তথ্যগুলো লাগতে পারে সেগুলোকে গ্যাদার করার চেষ্টা করছি আপনাদের ইন্টারেকশনের মাধ্যমে। হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। স্যার, ডস অপারেটিং সিস্টেম আসলে যে বিভিন্ন ধরনের স্টোরেজ ডিভাইস যেমন হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক ইত্যাদি ব্যবহার করতে পারে। আচ্ছা, আর এটাই কোনো স্যার এই তথ্য? বিষয়ে ধারণা ছিল। না স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বেসিক্যালি কম্পিউটারের ডিস্ক ড্রাইভের মাধ্যমে ডেটা ম্যানেজমেন্ট এবং সিস্টেম পরিচালনা করা, আমি এটা এই এত ইয়েতে যাচ্ছি না, আমি আসলে এখানে আরেকটা তথ্য জানতে চাচ্ছিলাম, আমি দেখি এটা আপনাদের থেকে পাইনি, বর্ণভিত্তি। ঠিক আছে, তার মানে কমান্ড লাইন ইন্টারফেস, আমরা এইটাকে এখানে লিখি কমান্ড লাইন ইন্টারফেস, কমান্ড লাইন ইন্টারফেস এই তথ্যটাকে এখানে রাখি। ঠিক আছে, তাহলে আমরা এখানে ব্যবহারকারী টেক্সট কমান্ড দিয়ে সিস্টেমে বিভিন্ন কাজ করতে পারি আমরা। হ্যাঁ, এই তথ্যটাকে আমি খুঁজছিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে যে আমার একটা প্রশ্ন হচ্ছে যে এইখানে আমি মাল্টিটাস্কিং ডস, তার মানে সিঙ্গেল ইউজার, তারপর হচ্ছে যে কি কমান্ড লাইন ইন্টারফেস, যেটা আমাদের থেকে আমি পাচ্ছিলাম
সরাসরি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কাজ করা যায় না। আচ্ছা, মেমোরি কম ডসের। আচ্ছা, আমি এখানে কমান্ড লাইন ইন্টারফেসটাকে রাখলাম। তাহলে কমান্ড লাইন ইন্টারফেস মানে হচ্ছে যে আমাদেরকে বিভিন্ন টেক্সট কমান্ড দিয়ে সিস্টেমে বিভিন্ন কাজগুলো করতে হবে। টেক্সট কমান্ড দিয়ে এটা এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে কমান্ড লাইন ইন্টারফেস বলতে কি বুঝেন, ঠিক আছে? যেখানে বিভিন্ন টেক্সট কমান্ড দিয়ে সিস্টেম বিভিন্ন কাজ করতে হয়। আমার একটা প্রশ্ন হচ্ছে যে এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এখানে মাল্টিটাস্কিং করা যাবে কিনা। মাল্টিটাস্কিং করা যাবে কিনা আমি ভাইবার জিনিসগুলোকে এখানে আনার চেষ্টা করছি। দেখেন আমার এই জিনিসটা বুঝার চেষ্টা করেন। আমি আজকের সেশনটা ডিফারেন্ট না ভাবে স্যার, কেন নিয়েছি। মাল্টিটাস্কিং করা যাবে না। যাবে না, ওকে, তাহলে আমরা এই ইনফরমেশনটাকে তাহলে মাল্টিটাস্কিং করা যাবে না এটাকে আমরা নিয়ে আসি। তাহলে মাল্টিটাস্কিং করা যাবে না, অর্থাৎ মাল্টিটাস্কিং করা যাবে না মানে কি একাধিক প্রোগ্রাম আমরা একসাথে চালাতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের। আম, আচ্ছা, তাহলে কোনো ধরনের ওই যে আরেকজন এটা কি আনসার করেছিলেন হ্যাঁ, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এই তথ্যটাকে আমরা আনতে পারি। ঠিক আছে, যে কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সাপোর্ট করতো না। কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সাপোর্ট করতো না। এইভাবে এটা কমান্ড লাইন মানে এটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আর এটা মাল্টিটাস্কিং করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ডসের উদাহরণ কি দিতে পারি, এক্সাম্পল পড়ে ফেলি এবার। এক্সাম্পলটা দেখে ফেলি। এক্সাম্পলের মধ্যে আমরা কি আছে বলেন তো? এমএস ডস, তাই না? এমএস ডস, পিসি ডস, এগুলা। এমএস ডস, পিসি ডস। ঠিক আছে, বিভিন্ন এক্সাম্পল গুলা আমরা দেখতে পারি। আচ্ছা, তার মানে আমরা এটা দিয়ে কিন্তু আমরা এটার সুবিধা অসুবিধা এই চারটা দিয়ে কিন্তু আমরা মোটামুটি এটাকে কি করতে পারছি, আমরা সুন্দর করে ব্যাখ্যা করতে পারছি। তাহলে গেল। এরপর আসেন, আমরা ডস, এটা দিয়ে প্রশ্ন করে সেজন্য এটাকে আনলাম। আচ্ছা, নেক্সটে আসেন আমরা ডসের পরে যাই হচ্ছে যে এবার এবার আমি যে অপারেটিং সিস্টেমটা বলবো সেটা হচ্ছে ইউনিক্স। আমি কিন্তু এখন কোনো ক্লাসিফিকেশন করিনি। আমি জাস্ট ভাইবাতে কোন অপারেটিং সিস্টেমগুলো থেকে আপনাকে প্রশ্ন করতে পারে এবং সেটা সম্পর্কে আপনারা ইনফরমেশনগুলোকে গ্যাদার করছি। আমরা এবার এবার আমরা পড়বো হচ্ছে ইউনিক্স সম্পর্কে। হ্যাঁ, যে যেটা ইনফরমেশন জানেন বলতে পারবেন। আচ্ছা, ইউনিক্স অপারেটিং সিস্টেম সম্পর্কে, মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। আচ্ছা, ওকে, আমরা প্রথম ইনফরমেশনটা লিখলাম মাল্টি প্রসেসিং, তার মানে মাল্টিটাস্কিং এর জন্য উপযুক্ত মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। আর কোনো তথ্য মাল্টি প্রসেসিং, সবাই এটা বলছেন মাল্টি প্রসেসিং, রাইট। তার মানে মাল্টিটাস্কিং এবং মাল্টি ইউজার অ্যাপ্লিকেশনের জন্য খুবই উপযোগী ছিল ইউনিক্স অপারেটিং সিস্টেম। ঠিক আছে, কমান্ড লাইন ইন্টারফেস, একাধিক প্রসেসর থাকে। আচ্ছা, তারপর আপনারা বলতে থাকেন। আচ্ছা, তাহলে আমরা মাল্টি প্রসেসিং এটাকে আনলাম। এরপর হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, এটাকেও নিয়ে আসি। এই তথ্যটা আপনাদের কাছ থেকে পেলাম, কমান্ড লাইন ইন্টারফেস। ঠিক আছে, কমান্ড লাইন ইন্টারফেস, এটাও আমরা তথ্যটা পেলাম। এরপর আর দেখি আমরা ডিফারেন্ট কোনো তথ্য পাই কিনা। টাইম শেয়ারিং সাপোর্টেড, স্যার, কমান্ড লাইন ইন্টারফেস। আচ্ছা, নেটওয়ার্কিং এবং ইন্টারনেট ব্যবস্থা কার্যকর হয়। আচ্ছা, নেটওয়ার্কিং এবং ইন্টারনেট ব্যবস্থায় কার্যকর হয়, আচ্ছা এটা আমরা বলতে পারি। তারপর এটাকে আমরা রাখতে পারি, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ, নেটওয়ার্কিং এবং ইনপুট হ্যাঁ ইনপুট ইন্টারনেট। আউটপুট ডিভাইস। নেটওয়ার্কিং এবং ইন্টারনেট ব্যবস্থার ক্ষেত্রে মানে অর্থাৎ আমরা এটাকে এইভাবে বলতে পারি যে ইউনিক্স অপারেটিং সিস্টেমটার বেসিক্যালি শক্তিশালী নেটওয়ার্কিং ক্ষমতা আছে, রাইট? উনি যে কথাটা বললো সেটাকে যদি আমি সহজভাবে বলি, শক্তিশালী নেটওয়ার্কিং, ইউনিক্স অপারেটিং সিস্টেমের শক্তিশালী নেটওয়ার্কিং ক্ষমতা আছে, যার মাধ্যমে কি হতে পারবে, নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারবে এবং বিভিন্ন নেটওয়ার্ক ফিচার্স গুলো কি করতে পারবে, ব্যবহার করতে পারবে। এটাকেই উনি এক কথায় বলেছে আসলে নেটওয়ার্কিং এবং ইন্টারনেট। এটা ঠিক আছে, তাহলে মানে আমরা এই ইনফরমেশনটাকে, অ্যাক্সেস কন্ট্রোল খুবই শক্তিশালী, হাই প্রাইভেসি, অধিক মেমোরি। আচ্ছা, অধিক মেমোরি কথা বলেছেন। আমি আরো কিছু জিনিস আনার চেষ্টা করছিলাম আসলে। আচ্ছা, একটা জিনিস আমাকে বলেন তো, ইউনিক্স অপারেটিং সিস্টেম কি শেল প্রোগ্রামিং সাপোর্ট করে? যদি কারো
জানা থাকে শেল প্রোগ্রামিং সাপোর্ট করে কিনা ইউনিক্স অপারেটিং সিস্টেম। শেল প্রোগ্রামিং, শেল প্রোগ্রামিং সাপোর্ট করে কিনা। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম, এটা অলরেডি আলোচনা করেছি। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম, কমান্ড লাইন ইন্টারফেস, নেটওয়ার্কিং অ্যান্ড ইন্টারনেট, হ্যাঁ। শেল প্রোগ্রামিং সাপোর্ট করে কিনা ইউনিক্সে কিন্তু শেল প্রোগ্রামিং একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। শেল প্রোগ্রামিং মানে বেসিক্যালি ওই যে বিভিন্ন শেল স্ক্রিপ্টগুলো তৈরি করে সিস্টেমের বিভিন্ন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করে থাকে, ঠিক আছে। তাহলে আমি এটা একটু লিখে রাখি যে শেল স্ক্রিপ্টিং, ঠিক আছে। শেল স্ক্রিপ্টিং এর মাধ্যমে হচ্ছে যে সিস্টেমের বিভিন্ন কাজগুলো বেসিক্যালি স্বয়ংক্রিয়ভাবে করে থাকে, ঠিক আছে, স্বয়ংক্রিয়ভাবে করে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে যে আম, আর কি বলতে পারেন বলেন তো, এখানে গুরুত্বপূর্ণ আর কি থাকতে পারে, আর কিছু যেটা গুরুত্বপূর্ণ। আমরা মোটামুটি এগুলো জানলেই হচ্ছে, এখানে মোটামুটি আমরা সবগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশনকে কি নিয়ে এসেছি। এবার আমাদেরকে যেটা করতে হবে, হ্যাঁ, মাল্টি ইউজার অলরেডি বলা আছে, মাল্টি প্রসেসিং, ঠিক আছে। তার মানে মাল্টি, এটা ওইটা ছিল সিঙ্গেল ইউজার, আপনি এইভাবে করে এটাকে ক্লাসিফাই করতে পারেন মাল্টি ইউজার। এবং বেসিক্যালি কিন্তু আপনার এবার আসেন ইউনিক্স অপারেটিং সিস্টেম নিয়ে যদি আপনাকে কিছু বলতে বলে, আপনি কিন্তু বেসিক্যালি যেটা বলবেন সেটা হচ্ছে যে এটা ইউনিক্স অপারেটিং সিস্টেমটা হচ্ছে যে মাল্টিটাস্কিং এবং মাল্টি ইউজার অ্যাপ্লিকেশনের জন্য খুবই উপযোগী। তখন তো দেখবেন, তখন আপনার কাছে তো সব ইনফরমেশন, আপনি মনে হয় অনেক ইনফরমেশন জানেন, কিন্তু আপনি সুন্দর করে গ্যাদার করে একটা বলতে পারছেন না। তার মানে ইউনিক্স বললে আপনি বলবেন এটা বেসিক্যালি মাল্টিটাস্কিং এবং মাল্টি ইউজার অ্যাপ্লিকেশনের জন্য খুবই উপযোগী। এবং এটা কমান্ড লাইন ইন্টারফেস, অর্থাৎ কমান্ডের মাধ্যমে হচ্ছে যে কি করে প্রসেসিং করে, বিভিন্ন তার কাজগুলো সবগুলো হচ্ছে কমান্ডের মাধ্যমে কি করে প্রসেসিং করে, টেক্সট কমান্ডের মাধ্যমে পুরো সিস্টেমটাকে পরিচালনা করে। এবং এটা শক্তিশালী নেটওয়ার্কিং ব্যবস্থাকে সাপোর্ট করে, ঠিক আছে। যার ফলে আমরা আমি তো কি বর্ণমিত এটা মাল্টি ইউজার ইউনিক্স কমন আর ইজি টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, ঠিক আছে। আমি মানে আমি এখানে এই তথ্যগুলো আনার চেষ্টা করবেন, 2 লাইনের মধ্যে ইউনিক্সকে আমরা এটা কমপ্লিট করলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, ইউনিক্স সম্পর্কে আমরা যেগুলো জানছি, ঠিক আছে, মোর দেন এনাফ। আচ্ছা, তাহলে এবার কয়েকটা এক্সাম্পল একটু বলেন, ইউনিক্স অপারেটিং সিস্টেমের মধ্যে কে কে আছে, ইউনিক্স অপারেটিং সিস্টেম কে কে আছে দেখি বলেন। কয়েকটা এক্সাম্পল বলেন, আপনারাই বলেন। লিনাক্স, ওকে, লিনাক্স, স্যার ম্যাক ওএস। হ্যাঁ, ম্যাকওয়েস, ম্যাকওয়েস, হ্যাঁ, তারপর বন্ধু, হ্যাঁ। এই যে কয়েকটা এরকম এক্সাম্পল কি দিয়ে দিবেন, ওকে। আচ্ছা, এই যে, হ্যাঁ, ঠিক আছে, অনেকগুলাই বলেছেন, আইবিএম, এক্স, অনেকগুলাই আছে আসলে। কয়েকটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল একটু মাথায় রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এখন তার মানে আমার একটা জিনিস খেয়াল করেন, এখানে আমার সুবিধাই কিন্তু, আপনার ইউনিক্সের সুবিধাই কিন্তু এক কথায় মাল্টি ইউজার এবং মাল্টিটাস্কিং ক্ষমতার জন্য আমরা বেসিক্যালি ইউনিক্স ব্যবহার করি। এছাড়া হচ্ছে যে বিভিন্ন হার্ডওয়্যার প্ল্যাটফর্মে সহজে চালাতে পারে, আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ টপিক বাদ দিয়ে চলে গেছি। হ্যাঁ, যে বিভিন্ন হার্ডওয়্যার প্ল্যাটফর্মে আমরা সহজে এটাকে কি করতে পারবো, রান করতে পারবো। হ্যাঁ, এবং এটা আমাদের কিন্তু উচ্চ নিরাপত্তা এবং ডেটা সুরক্ষা দেয়, তাই না। অ্যাটাক ট্যাটাক করতে পারে না ভাইরাসে, তার মানে এটা আমাদেরকে উচ্চ নিরাপত্তা দেয়। তার মানে আমি এটাকে সামারি করি, এক লাইনে শেষ করি, এক লাইনে শেষ করি, এক লাইনে শেষ করি। মাল্টি ইউজার ইউনিক্সকে এক লাইনে শেষ করি, এবং মাল্টি ইউজার অ্যান্ড মাল্টি টাস্কিং, এক লাইনে শেষ। আমি এত কিছু তো বলবো না, ইউনিক্স বললে খালি আমি এগুলাকে বলবো। 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে যে হাই সিকিউরিটি, হাই সিকিউরিটি, ঠিক আছে, হাই সিকিউরিটি সাজাইলাম। 3 নাম্বার আপনাদেরগুলো থেকে এবার এটাকে সামারি করছি। 3 নাম্বার, হ্যাঁ, যে কোনো আম, বিভিন্ন হার্ডওয়্যার প্ল্যাটফর্মে সহজে চালাতে পারি, পোর্টেবিলিটি বলতে পারেন, তাই না, পোর্টেবিলিটি। বা বিভিন্ন হার্ডওয়্যার প্ল্যাটফর্মে সহজে আমরা কি করতে পারবো, এটাকে রান করতে পারবো, ব্যাস ফিনিশ হয়ে গেছে। আপনাদের থেকে আপনাদের জিনিসগুলোকে গুছাইলাম, ওকে।
আচ্ছা, মেমোরি কম লাগে। আচ্ছা শুনেন, এই এই মানে ওই ওই কথাগুলোর দিকে যাইতে থাকবেন না, ওগুলো থেকে আবার কথা থেকে কথা পেঁচাইতে পারে, বুঝেন নাই? আপনাকে বলছে, দেখেন এইবার এখান থেকে আপনার আর কোথাও জায়গা জায়গায় নেই, আপনি এই তিনটা পয়েন্ট সম্পর্কে জানেন মানে আপনি ইউনিক্স অপারেটিং সিস্টেম সম্পর্কে ভালো আপনার আইডিয়া আছে। কথাটা বুঝছেন? এক লাইনেই শেষ আপনার কাজ। দেন এরপর আসেন, আমরা ইউনিক্সের পরে যেটাতে যাব সেটা হচ্ছে যে সেটা হচ্ছে উইন্ডোজে যাই আমরা। উইন্ডোজে যাই, উইন্ডোজে যাই, সুপার ইম্পর্ট্যান্ট। এবার আসেন আমরা এখান থেকে আমরা বিভিন্ন ইনফরমেশনগুলোকে গ্যাদার করার চেষ্টা করি। আসেন, উইন্ডোজের মধ্যে আমরা আমরা কি কি তথ্য আছে সেগুলোকে একটু গ্যাদার করার চেষ্টা করি। আপনারা যেগুলো যেগুলো জানেন সেগুলো বলেন। হ্যাঁ, এক নাম্বার। ঠিক আছে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটাকে আপনাকে এক নাম্বারে আনতে হবে। এটা কিন্তু একটা জনপ্রিয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেম। এক নাম্বারে আমরা আনলাম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেম। ওয়ার্ল্ডের জনপ্রিয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেম, এটাই কিন্তু মূল প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে, উইন্ডোজের প্রধান বৈশিষ্ট্য ইউজার ফ্রেন্ডলি হইতে পারে, ইউজার ফ্রেন্ডলি চিত্রভিত্তিক হইতে পারে, সবচেয়ে ব্যবহার মাল্টিটাস্কিং সাপোর্ট আচ্ছা হইতে পারে। তারপর হচ্ছে যে কি কি বলেছেন, সবাই ব্যবহার করতে পারে, ইউজার ফ্রেন্ডলি হইতে পারে, ইউজার ফ্রেন্ডলি হইতে পারে, হ্যাঁ এগুলো সবগুলোই হইতে পারে। ঠিক আছে আপনার, তাহলে আপনি প্রথমে কি বলবেন? আপনি প্রথমে বলবেন উইন্ডোজ হলো মাইক্রোসফটের তৈরি একটি জনপ্রিয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেম। এক নাম্বার গেল। দুই নাম্বার, হ্যাঁ এটা যে ইন্টারফেসটা আমরা পাচ্ছি অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যে ইন্টারফেসটা আমরা পাচ্ছি সেখানে বিভিন্ন আইকন মেনু এগুলো ব্যবহার করে, যেটার ফলে কম্পিউটারের সাথে ইন্টারাকশন করা সহজ করে তোলে। এই যে আপনারা যেটা বলেছেন ইউজার ফ্রেন্ডলি, যেমন আপনি কমান্ড লাইন ব্যবহার করে করে কাজ করতে আপনার যেটা কঠিন হবে সেটা কিন্তু কমান্ড দিতে কিবোর্ড ও মাউস ব্যবহার করে ব্যবহার করতে হয়। তারপর কি বলছেন, মাল্টিমিডিয়া ব্যবহারের সুযোগ, আচ্ছা মানে অনেকগুলোই বলছেন। ঠিক আছে, তার মানে আমরা এটাকে এবার আপনাদেরগুলো থেকে আমরা সাজাই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এরপর আসেন, এরপর আমরা কি পড়বো? এটা হচ্ছে যে কি, আমরা যে মানে গ্রাফিক্যাল ইন্টারফেসের মধ্যে যে আইকনগুলো আছে যে মেনুগুলো আছে সেগুলোকে ব্যবহার করে আমরা কম্পিউটারের সাথে ইন্টারাকশনটা সহজ হয়। আমরা কমান্ড লাইনের মাধ্যমে ইন্টারাকশন করাটা কঠিন হয়, আমরা এটা এই যে আইকন মেনুগুলো ব্যবহার করে কম্পিউটারের সাথে ইন্টারাকশন করাটা সহজ হয়। এবং দুই নম্বর ইনফরমেশনে আনবো মাল্টিটাস্কিং। ঠিক আছে, এই ইনফরমেশনটাকে আনবো। ঠিক আছে, এই যে আপনাদের দেখেন পড়া হয়ে যাচ্ছে, এগুলো তো সবগুলো জানেন, জাস্ট একটু রিভিশন করছেন হয়তো, জিনিসটা শুরু করতে পারছেন না। ঠিক আছে, ভাইরাস আক্রমণ করতে পারে, জিনিসটাকে এইভাবে না করলে বলবেন যে আম, আপনার নিরাপত্তাজনিত ইস্যু থাকতে পারে। আমার আমার জিনিসগুলোকে বোঝার চেষ্টা করিয়েন। ভাইরাস আক্রমণ করতে পারে এই জিনিসটা এইভাবে বললেন না, এইভাবে বললেন যে নিরাপত্তাজনিত ইস্যু থাকতে পারে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে। ঠিক আছে, লেস সিকিউরিটি এইভাবে বলতে পারেন। ঠিক আছে, লেস সিকিউরিটি একই কথাই কিন্তু আহ, একই জিনিসই। ঠিক আছে, আচ্ছা এখন তারপর হচ্ছে যে কি, মোটামুটি আমাদের সব দিক থেকে তো আমাদের জন্য এটা বেস্ট, তাই না? এখানে আমি আরেকটা আনসার আপনাদের থেকে চাইছিলাম, দেখি আপনারা কি করছেন কিনা। আচ্ছা, ইউজার ফ্রেন্ডলি 32 বিট আইকন মেনু চলতো, নেটওয়ার্ক সাপোর্ট, অনেকগুলো জিনিস অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন আপনারা, অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন, অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন। আমরা, আমার একটা প্রশ্ন হচ্ছে যে যে উইন্ডোজ কোন ধরনের ফাইল সিস্টেম ব্যবহার করে? ঠিক আছে, উইন্ডোজ কোন ধরনের ফাইল সিস্টেম ব্যবহার করে? এই যে আপনারা অনেকগুলো তথ্য দিয়েছেন, ইউএসবি সাপোর্ট, স্পেস বেশি লাগে, হ্যাঁ তারপর উইন্ডোজ আপডেট ফ্রি, তারপর সিকিউরিটি, হ্যাঁ উইন্ডোজ হচ্ছে যে কোন ধরনের ফাইল সিস্টেম সাপোর্ট করে, উইন্ডোজ হচ্ছে যে কোন ধরনের ফাইল সিস্টেম সাপোর্ট করে। আচ্ছা, একজনে বলছেন এনটিএফএস। এবার আপনি একটা কথা বলছেন, তাহলে এই এনটিএফএস এর ফুল মিনিংটা বলে ফেলেন। ঠিক আছে, উইন্ডোজ স্যার এনটিএফএস। এটা আপাতত জানা নেই স্যার, আচ্ছা, এটা নামটা মনে আছে জাস্ট। হ্যাঁ নিউ টেকনোলজি, ওই যে প্রশ্ন থেকে প্রশ্ন বানাইলাম আর কি, এখানে আমরা নতুন করে আমরা কিছু প্রিপারেশন নিয়ে বসিনি, একটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন বানাচ্ছি খালি। নিউ টেকনোলজি ফাইল সিস্টেম, নিউ টেকনোলজি ফাইল সিস্টেম, এনটিএফএস এই ফাইল সিস্টেমটা ব্যবহার করে, যেটা বেসিক্যালি কিন্তু
উন্নত ফাইল ম্যানেজমেন্ট, নিরাপত্তা এবং বড় আকারের ডেটা কি করে সাপোর্ট দেয়, ঠিক আছে। এনটিএফএস নিউ টেকনোলজি ফাইল সিস্টেম, একটা ইলাবোরেটর পড়ে নিউ টেকনোলজি ফাইল সিস্টেম, এক্স্যাক্টলি, ঠিক আছে। এবং এগুলো কিন্তু ডিরেক্টরি সাব ডিরেক্টরি এগুলো সাপোর্ট করে আর কি, ঠিক আছে। আচ্ছা, এবং নেটওয়ার্কিং সুবিধা আছে কি নাই, উইন্ডোজে নেটওয়ার্কিং সুবিধা আছে কি নাই, উইন্ডোজে নেটওয়ার্কিং সুবিধা আছে কি নাই। ওকে, ফাইল অ্যালোকেট, অনেকগুলো তথ্য চলে আসছে আসলে। আপনাদেরকে জাস্ট একটা জিনিস আমি যেটা বুঝলাম, আপনাদেরকে জাস্ট একটু সমন্বয় করাই দিতে হয়, নাহলে আপনাদের মোটামুটি আপনাদের সবকিছু জানা আছে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে কি, কোন জিনিসটা আপনাদেরকে বেশি টেনশনে ফেলে বলেন তো। আপনাদেরকে টেনশনে ফেলে হচ্ছে যে মানে আপনার চাকরিটা প্রয়োজন, আপনার লাগবেই, ঠিক আছে। এই জিনিসটা যখন আপনি মাথার মধ্যে সেট করেন তখন সেটা আপনাকে নার্ভাস করে ফেলে, ঠিক আছে। এটাই হচ্ছে কথা, না হলে আপনাদের আপনাদের যথেষ্ট ক্যালিবার আছে, এটা আপনারা খুব সহজেই উত্তরে যাবেন, ঠিক আছে। নেটওয়ার্কিং সুবিধা আছে উইন্ডোজে, নেটওয়ার্কিং সুবিধা আছে, নেটওয়ার্কিং সুবিধা আছে, নেটওয়ার্কিং সুবিধা আছে উইন্ডোজে, নেটওয়ার্কিং সুবিধা আছে। ওকে, আচ্ছা, ওকে। তারপর আরেকটা জিনিস আমি জানতে চাইছিলাম, আরেকটা জিনিস জানতে চাইছিলাম, সেটা হচ্ছে যে কোনো ধরনের ক্লাউড কম্পিউটিং সেবা সাপোর্ট করে কি না, উইন্ডোজ কোনো ধরনের ক্লাউড কম্পিউটিং সেবা সাপোর্ট করে কি না, এটা জানতে চাইছিলাম। আমার কাছে মনে হয়েছে উইন্ডোজ কোনো ধরনের ক্লাউড কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং সেবা সাপোর্ট করে কিনা, করলে সেটা কি নামে পরিচিত, ঠিক আছে। আমরা একটা থেকে একটা টপিক থেকে প্রশ্ন বানাচ্ছি, তাহলে আমাদের আর বোরিং লাগবে না, ঠিক আছে। উইন্ডোজ কোনো ধরনের ক্লাউড কম্পিউটিং সেবা সাপোর্ট করে কিনা, এবং করলে সেটা কি নামে পরিচিত। স্যার করে গুগল ড্রাইভ হুম, নামে। আচ্ছা, মাইক্রোসফট ওয়ান ড্রাইভ নামে। আচ্ছা, মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, মাইক্রোসফট ওয়ান ড্রাইভ নামে, ঠিক আছে। আচ্ছা, ওয়ান ড্রাইভ, এক্স্যাক্টলি, মাইক্রোসফট ওয়ান ড্রাইভ নামে, ঠিক আছে। ওকে, সহজ ভাষায় মনে রাখলাম। আচ্ছা, এবার উইন্ডোজের বিভিন্ন সংস্করণগুলো আছে, আমরা তাহলে উইন্ডোজ সম্পর্কে আম, হ্যাঁ, উইন্ডোজ অপারেটিং সিস্টেম বলতে কি বুঝেন। উইন্ডোজ হচ্ছে যে মাইক্রোসফটের একটা জনপ্রিয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেম। তারপর হচ্ছে যে আম, এটা হচ্ছে মাল্টিটাস্কিং সাপোর্ট করে, এনটিএফএস হচ্ছে নিউ টেকনোলজি ফাইল সিস্টেম সাপোর্ট করে, নেটওয়ার্কিং সুবিধা আছে, এবং ক্লাউড কম্পিউটিং সুবিধাও কি করে, ক্লাউড কম্পিউটিং সুবিধাও দিয়ে থাকে। ওকে, আচ্ছা, এবার আসেন উইন্ডোজের বিভিন্ন সংস্করণগুলো আছে, এই সংস্করণগুলো থেকে সবকিছু পড়বো না, আমরা কয়েকটা জিনিস, জাস্ট গুরুত্বপূর্ণ জিনিসকে সামনে আনার চেষ্টা করব, ঠিক আছে। এক নাম্বার, এগুলো খুব শর্ট কাটে দেখবো আমরা, ঠিক আছে। উইন্ডোজ 95, উইন্ডোজ 95 আমাদের বিভিন্ন সংস্করণগুলোতে উইন্ডোজ 95 এটাই ছিল কি, এটা কিন্তু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এবং মাল্টিটাস্কিং সিস্টেমের জন্য একটা নতুন ফিচার ছিল, মাল্টিটাস্কিং এর জন্য একটা নতুন ফিচার ছিল। হ্যাঁ, 1995 সালের দিকে যখন এটা বাজারে আসে, সারা দুনিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পায় উইন্ডোজ 95, ঠিক আছে। 95-এর পরে আসে হচ্ছে 98, 95-এর পরে আসে 98, এটা হচ্ছে বেসিক্যালি 95 সিস্টেমের একটা আপগ্রেড ভার্সন। হ্যাঁ, একটু জাস্ট আমরা আমরা মূল জিনিসটাতে আসার আগে জাস্ট একটু জিনিসগুলোকে বলে যাচ্ছি, যেটা ইম্পর্টেন্ট সেটা আমি বলছি। হ্যাঁ, যেটা আমি ইম্পর্টেন্ট সেটা বলছি। ইউটিউব আপলোড করবেন অবশ্যই, সবগুলো ইউটিউব আপলোড করে দিব, অলরেডি 3টা সেশন আপলোড করা হয়ে গেছে। আচ্ছা, এরপর আসেন উইন্ডোজ, এরপর কত, 95 এর পরে কিন্তু এক্সপির আগে উইন্ডোজ, হ্যাঁ, এনটি, উইন্ডোজ এনটি, ঠিক আছে, সার্ভার 2000 সার্ভার নামে একটা অপারেটিং সিস্টেম ছিল উইন্ডোজের। হ্যাঁ, মানে মাইক্রোসফটের। এইখানে এই অ্যান্টি বলতে বেসিক্যালি কি বোঝায় দেখি বলেন তো, অ্যান্টি বলতে বোঝা হচ্ছে যে নিউ টেকনোলজি, নিউ টেকনোলজি, নিউ টেকনোলজি, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে যে বেসিক্যালি 1993 সালের দিকে এটা উইন্ডোজ এনটিটা আসলে বেসিক্যালি বাজারে ছাড়ে, এবং এখানে অ্যান্টি বলতে বোঝাচ্ছে হচ্ছে যে নিউ
টেকনোলজি। ঠিক আছে, এটা বেসিক্যালি সার্ভার এবং ওয়ার্ক স্টেশন, এই ইম্পর্টেন্ট ইনফরমেশনটাকে আমরা একটু এই জায়গায় রাখি। হ্যাঁ, এটা বেসিক্যালি মাইক্রোসফট কর্পোরেশন কি জন্য করেছিল, সার্ভার এবং ওয়ার্ক স্টেশনে কাজের জন্য রূপান্তর করে। সার্ভার এবং ওয়ার্ক স্টেশনে, আমি একটু যেটা পড়ছি সেটা একটু ডিটেলস আলোচনা করছি। হ্যাঁ, যারা অলরেডি আগে আমার ক্লাস করেছেন তারা হয়তো একটু অবগত আছেন। আমি মানে যে জিনিসটা পড়ি সেটা আসলে মানে খুঁটিনাটি একটু মানে এভাবে গুছিয়ে নোট ডাউন করে মানে পড়তে আমার থেকে ভালো লাগে আর কি। আমার কাছে মনে হয় যে আমাদের মেমোরিটা হচ্ছে যে কিসের মতো, যেমন মনে করেন আপনার সামনে টেবিল আছে, আপনার বুক সেলফ আছে, সেই বুকের সেই সেলফের মধ্যে আপনি বইগুলোকে এলোমেলো ভাবে রাখলেন, হঠাৎ করে আপনার একটা বই প্রয়োজন, তখন আপনি কিন্তু এলোমেলো করে রাখলে সেখান থেকে আপনার যে বইটা প্রয়োজন খুব দ্রুত বের করে আনতে পারবেন না। আমাদের মেমোরিটা হচ্ছে যে ঠিক সেম ভাবে কাজ করে। আমি আমার মেমোরিতে জিনিসগুলোকে যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখি, এটা তখনই সাজিয়ে গুছিয়ে থাকবে যখন আমরা সিকুয়েন্সিয়ালি অর্থাৎ সিরিয়াল মেনটেন করে জিনিসগুলোকে পড়াশোনা করব এবং জিনিসগুলোকে আমাদের মেমোরির মধ্যে সেট আপ করবো। তখন দেখা যাচ্ছে যে কি আপনার যখন যেটা প্রয়োজন সাথে সাথে আপনার কি পড়ে যাবে, মনে পড়ে যাবে। ঠিক আছে, তো এটা একটু দেখবেন, আমি একটু ডিটেলসেই দেখছি যেগুলো যেটা পড়ছি। সার্ভার এবং ওয়ার্ক স্টেশনে কাজের জন্য রূপান্তর করে বেসিক্যালি। এই যে দেখেন 2000 সার্ভার নামে পরিচিত। আচ্ছা, আমি একটু আপনাদের মেসেজগুলো পড়তে থাকি। এনটি দিয়ে অ্যাডভান্স নেটওয়ার্কিং ও সার্ভারের কাজ সহজে করা যায়। ওকে, এক্স্যাক্টলি, সার্ভার এবং অর্কেস্ট্রেশনে কাজের জন্য রূপান্তর করে। ঠিক আছে, কাজের জন্য রূপান্তর করে। ওকে, গেল। এরপর নেক্সট 95 98 উইন্ডোজ নিউ টেকনোলজি বা 2000। এরপর হচ্ছে যে এরপর হচ্ছে যে 4 নম্বরে আসছিল কে, এরপর আসছে হচ্ছে যে উইন্ডোজ এক্সপি, রাইট? উইন্ডোজ এক্সপি, হ্যাঁ, সব থেকে জনপ্রিয় ছিল ওই সময়ে উইন্ডোজ এক্সপি। এরপর ওকে, এখানে এক্সপি বলতে কি বোঝাচ্ছে? এখানে এক্সপি বলতে বোঝাচ্ছে হচ্ছে এক্সপেরিয়েন্স। এক্সপি বলতে বোঝাচ্ছে এক্সপেরিয়েন্স। ঠিক আছে, আপনি একটা টপিক যদি এইভাবে একবার পড়ে ফেলেন, আমরা বেসিক্যালি আমাদের সমস্যাটা হয় কোথায় জানেন, আমরা একই জিনিসে বারবার কষ্ট করি। যখন পড়বেন একবার এইভাবে গুছাই পুরোটা পড়ে ফেলবেন, তাহলে আপনাকে বারবার আর কষ্ট করতে হবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপর আসছিল উইন্ডোজ এক্সপি। হ্যাঁ, এটা খুবই স্টেবল ছিল এবং খুবই ইউজার ফ্রেন্ডলি ছিল। হ্যাঁ, এই উইন্ডোজ এক্সপিটা। এরপর উইন্ডোজ এক্সপির পরে আসে হচ্ছে যে উইন্ডোজ ভিস্তা। হ্যাঁ, এরপর আসে হচ্ছে যে উইন্ডোজ ভিস্তা। ওকে, উইন্ডোজ ভিস্তা। এরপর হচ্ছে যে আসে হচ্ছে উইন্ডোজ 7। এরপর আসে হচ্ছে যে উইন্ডোজ 7। ওকে, উইন্ডোজ 7 গিয়ে একটা ইনফরমেশন একটু মনে রাখবেন। উইন্ডোজ 7 গিয়ে একটা মনে রাখবেন, এটা কিন্তু মানে আগের ভার্সনগুলো থেকে অনেক বেশি উন্নত এবং দ্রুত ছিল। এবং উইন্ডোজ 7 কিন্তু আম, মানে এটা এটা এখানে মনে রাখতে একই উইন্ডো থেকে বিভিন্ন স্টোরেজ লোকেশনে অ্যাক্সেস করা যেত। ঠিক আছে, এটা হচ্ছে উইন্ডোজ 7-এর একটা ফিচার ছিল যে একই উইন্ডো থেকে বিভিন্ন স্টোরেজ লোকেশনগুলো কি করা যেত, অ্যাক্সেস করা যেত। ঠিক আছে, এরপর হচ্ছে উইন্ডোজ 10, এবং আমরা বর্তমানে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে দেখি যে উইন্ডোজ 11। এখন যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে দেখি উইন্ডোজ 11। ওকে, আচ্ছা, তাহলে উইন্ডোজ 11 আমরা এগুলো একটু দেখলাম। আচ্ছা, উইন্ডোজের তাহলে সুবিধা, আপনাকে যদি বলে যে উইন্ডোজ ব্যবহার করার সুবিধাটা কি, উইন্ডোজ ব্যবহার করার সুবিধা, হ্যাঁ রাইট, এগুলো আপনারা অনেক সুন্দরভাবে লিখেছেন। উইন্ডোজ ব্যবহার করার সুবিধার মধ্যে 1 নাম্বার হচ্ছে যে অবশ্যই ইউজার ফ্রেন্ডলি, তাই না? হ্যাঁ, আপনার ইউজার ফ্রেন্ডলি 1 নাম্বার হচ্ছে যে ইউজার ফ্রেন্ডলি। যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে যে খুব ইউজার ফ্রেন্ডলি। আপনার সফটওয়্যার মানে মোটামুটি যত ধরনের সফটওয়্যার আছে সবগুলোকে আপনি কি করতে পারবেন, সবগুলো সাপোর্ট করবে। ঠিক আছে, তারপর এখানে বেসিক্যালি আপনাকে যদি অসুবিধা বলতে বলে, একটাই অসুবিধা, উইন্ডোজটা হচ্ছে একটা পেইড অপারেটিং সিস্টেম যার জন্য লাইসেন্স ফি দিতে হয়। আর এটা হচ্ছে যে নিরাপত্তাজনিত সমস্যা। এটা কিন্তু একটা যেভাবে কিন্তু আমরা লিনাক্স যদি যেহেতু নিরাপত্তাজনিত ইস্যু নাই এবং আমাদেরকে মানে সিকিউরিটি দিচ্ছে, কিন্তু উইন্ডোজ সেই সিকিউরিটি দিতে পারে না। ঠিক আছে, এটা গেল আমাদের উইন্ডোজ সম্পর্কে আমরা একটু টুকটাক পড়লাম। আচ্ছা, এবার আসলে আমরা দ্রুত কয়েকটা জিনিস এবার পড়বো। এবার আমরা মোটামুটি অনেকগুলো জিনিসকে গুছিয়ে ফেলছি, এবার আমরা দ্রুত কয়েকটা জিনিস পড়বো। প্রথমে হচ্ছে তাহলে অপারেটিং সিস্টেমকে, তাহলে আমরা এখানে প্রথমে দেখেন আমরা ব্যবহারকারীর সংখ্যা, তারপর হচ্ছে যে প্রোগ্রামের মালিকানা ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশনের মধ্যে আমরা কিন্তু এটাকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তাহলে কি
ইউজার ইন্টারফেস অনুসারে আবার কিন্তু অনেকভাবে ভাগ করা যায়। ঠিক আছে, ইউজার ইন্টারফেস অনুসারেও কিন্তু অনেকভাবে ভাগ করা যায়। যেমন ক্যারেক্টার ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেম, আবার হচ্ছে গ্রাফিক্যাল ইউজার অপারেটিং সিস্টেম। ঠিক আছে না? আবার ব্যবহারকারীর সংখ্যার উপর ভিত্তি করেও কিন্তু অনেকভাবে ভাগ করা যায়, যেমন সিঙ্গেল ইউজার। আচ্ছা, আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে বলি। যদি বলি যে ব্যবহারকারীর উপর ভিত্তি করে কতভাবে ভাগ করবেন, ব্যবহারকারীর উপর ভিত্তি করে হচ্ছে যে দুইভাবে। একটা হচ্ছে যে কি সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, একটা হচ্ছে যে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, আর একটা হচ্ছে যে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, আর একটা হচ্ছে যে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। তাহলে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম মানে কি, বা এটাকে সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়, তাই না? তার মানে এটার মধ্যে এক্সাম্পল গুলো কি কি পড়বে, এটার মধ্যে এক্সাম্পল গুলো কি পড়বে? হ্যাঁ, যেমন হচ্ছে এমএস ডস, পিসি ডস। হ্যাঁ, এমএস ডস, পিসি ডস, এগুলো হচ্ছে যে কি সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। হ্যাঁ, বা উইন্ডোজ 95 বা 98, সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। আর মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম কোনগুলোর মধ্যে পড়বে? মাল্টি ইউজার মানে হচ্ছে যে আহ, আমরা পড়লাম যে একই সময়ে যখন কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারে একাধিক ব্যবহার, সেটাকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলে। এবং এই মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমগুলো হচ্ছে যে কোনগুলো? ইউনিক্স, ইউনিক্স, তারপর হচ্ছে যে কি লিনাক্স। ঠিক আছে, ইউনিক্স, লিনাক্স, হ্যাঁ, তারপর হচ্ছে উইন্ডোজ অ্যান্টি সার্ভার। এগুলো হচ্ছে যে বিভিন্ন মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমগুলো। ঠিক আছে। আর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সেটা তো আমরা বলেছি যে ক্যারেক্টার ইউজার আর গ্রাফিক্যাল ইউজার। হ্যাঁ, ক্যারেক্টার ইউজারটা কিন্তু আবার হচ্ছে যে কি আপনার বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম বা কমান্ড বেসড অপারেটিং সিস্টেম, আর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা হচ্ছে চিত্রভিত্তিক। তাই তো, বর্ণভিত্তিক, আর একটা হচ্ছে যে কি চিত্রভিত্তিক। আচ্ছা, বুঝা গেছে নাকি? দেখেন তো একটু জিনিসগুলা পারা যাবে কিনা এখান থেকে প্রশ্ন করলে, এখান থেকে প্রশ্ন করলে পারা যাবে কিনা একটু বলেন তো। এইখানে আরেকটা প্রশ্ন ছিল, যেটা একটু আমি আপনাদেরকে বলি, আপনারা যদি আনসার করতে পারেন তাহলে আনসার করেন। যে এইবার আসেন তাহলে এইগুলো আমরা দেখলাম। এবার আসেন আমরা দেখি যে, এবার একটা জিনিস দেখি। দেখেন, আপনাকে যদি বলে, এবার আমরা সরাসরি কিছু ডিরেক্ট কিছু প্রশ্নে চলে যাই। আপনাকে যদি বলে যে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম বলতে কি বোঝায়, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম বলতে কি বোঝায়, ওপেন সোর্স কেউ যদি বলতে চান দেখি বলেন তো। আমরা এবার ডিরেক্ট কিছু প্রশ্নে যাব অপারেটিং সিস্টেম সম্পর্কে। আমরা ডিরেক্ট কিছু প্রশ্নগুলোকে ফাইন্ড আউট করব। ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। স্যার ওপেন সোর্স বলতে যেগুলোতে মানে কোনো পেড করতে হয় না, আমরা হ্যাঁ, মুক্তভাবে পেতে পারি। মানে সোর্স কোড সবার জন্য উন্মুক্ত, এক কথায় হুম, স্যার। শেষ। ঠিক আছে, এক কথায় শেষ। ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হচ্ছে যে সোর্স কোড সবাই, এইভাবে দেখেন আমরা কতগুলো ইনফরমেশন এবার গ্যাদার করে ফেলি। সবার জন্য উন্মুক্ত, সোর্স কোড সবার জন্য উন্মুক্ত। ওকে, আচ্ছা, সোর্স কোড পাওয়া যায়, রাইট রাইট। এই যে আপনারা এগুলো ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা ভালো করে দেখবেন, আপনাকে জিজ্ঞেস করতে পারে, আচ্ছা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম বলতে কি বুঝেন দেখি বলেন তো। তার মানে এটা হচ্ছে সোর্স কোড সবার জন্য উন্মুক্ত, যা বিনামূল্যে সংগ্রহ করা যায় এবং যে কেউ এই সকল কোড তার খুশি মতো পরিবর্তন করতে পারবে। এগুলোকে বলা হচ্ছে যে ওপেন সোর্স। তার মানে এক কথা হচ্ছে যে সোর্স কোড সবার জন্য উন্মুক্ত, এটাকে মাথায় রাখবেন। আর এক্সাম্পল, হ্যাঁ, কয়েকটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের নাম বলেন দেখি, আপনারা বলেন। লিনাক্স। লিনাক্স, রাইট, লিনাক্স, লিনাক্স। তারপর আর কি কি আছে? আরেকটা দুটো নাম বলেন। লিনাক্সের মধ্যে কিন্তু অনেকগুলো আছে, তাই না? উবুন্টু আছে, রেড হ্যাট আছে, তাই না? অনেকগুলো আছে। আর স্যার ডারউইন। হ্যাঁ, ডারউইন। তারপর আর কি আছে? স্যার ডারউইন প্ল্যান আছে, 9। ডারউইন আছে, ওকে। তারপর এই প্ল্যান 9, হ্যাঁ প্ল্যান 9ও থাকতে পারে, প্ল্যান 9, এরকম দুই তিনটা বলে দিবেন, শেষ। ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, ওকে, লিনাক্স, ওকে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম বলতে কি বোঝায়, এই টপিকটা ইম্পর্ট্যান্ট, যেখানে সোর্স কোড সবার জন্য উন্মুক্ত এবং যা বিনামূল্যে সংগ্রহ করা যায়। শেষ করে দিবেন এক কথায়, ওকে। এরপর হচ্ছে যে ক্লোজড সোর্স অপারেটিং সিস্টেম। তার মানে এটা বুঝতে পারছেন, এটা নিয়ে আলোচনা করার কিছু নেই, যেখানে সোর্স কোডটা সবার জন্য উন্মুক্ত থাকবে না, সেটা হচ্ছে যে কি ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম। ওকে, যেমন উইন্ডোজ 95, 98, এক্সপি, ভিস্তা 7, এগুলো সব হচ্ছে দেখলো। আচ্ছা, এইবার আসেন, এইবার আসেন, এবার আপনাকে বললাম, আমি আমি জিজ্ঞেস করলাম এবার যে আম, আচ্ছা এই জিনিসগুলো পারা যাবে, এই জিনিসগুলো পারা যাবে। আচ্ছা, ফার্মওয়্যার, ফার্মওয়্যার বলতে কি বোঝায়? অপারেটিং সিস্টেম থেকে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে পারে। ফার্মওয়্যার বলতে কি বোঝায়? স্যার ফার্মওয়্যার হচ্ছে কম্পিউটার
যখন কোনো অপারেটিং সিস্টেম মানে যে জায়গায় হ্যাঁ, লোড করা থাকে ওটাকে ফার্মওয়্যার বলে। আচ্ছা। স্যার আর কেউ ফার্মওয়্যার হলো হুম, কম্পিউটার তৈরির সময় আম, ওই সেট করে দেওয়া প্রোগ্রাম। আচ্ছা, কম্পিউটার তৈরির সময় সেট করে দেওয়া প্রোগ্রাম। তারপর আর কেউ যদি কিছু বলতে চান? স্যার কম্পিউটার প্রস্তুতকারক কর্তৃক এটা দেওয়া হয়ে থাকে, এটা পরিবর্তন করা যায় যায় না। মানে এটা হ্যাঁ, যখন কম্পিউটার অন করবে তখন মনিটরে প্রদর্শিত হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তার মানে আপনাদের কথাগুলোকে আমরা যদি সামারি করি, আপনারা বলতে চাচ্ছেন যে, আচ্ছা এখানে লিখেছেন পার্মানেন্ট প্রোগ্রাম যাই আনইনস্টল করা যায় না, ওকে, পরিবর্তন করা যাবে না, যেগুলো রিমুভ করা যায় না। হ্যাঁ, আপনারা মূল জিনিসটাকে নিয়ে আসছেন, যেগুলোকে রিমুভ করা যাবে না, যে প্রোগ্রামগুলোকে পরিবর্তন করা যাবে না। ওকে, তারপর আর কি জি স্যার, লিখেছে? স্থায়ীভাবে সংরক্ষণ করে দেওয়া হয় আগেই। হ্যাঁ, স্থায়ীভাবে সংরক্ষণ করে। তার মানে কম্পিউটার তৈরি করার সময় তার মেমোরিতে যে সকল প্রোগ্রাম সমূহ স্থায়ীভাবে সংরক্ষণ করে দেওয়া হয়, আপনি সুন্দর করে গুছিয়ে কিভাবে বলতে পারেন, তাদেরকে কি বলা হয়? ফার্মওয়্যার বলা হয়। ঠিক আছে, ফার্মওয়্যার বলা হয়। তার মানে কম্পিউটার তৈরি করার সময় তার মেমোরিতে যে সকল প্রোগ্রাম সমূহ স্থায়ীভাবে সংরক্ষণ করে দেওয়া হয়, যে সকল প্রোগ্রাম সমূহ স্থায়ীভাবে সংরক্ষণ করে দেওয়া হয়, তাকে বলা হয় হচ্ছে কি, ফার্মওয়্যার। ওকে, এটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা ভালো করে একটু দেখবেন। এখান থেকে উম, আচ্ছা, এখান থেকে আমি আরেকটা জিনিস একটু খুঁজছিলাম, সেটা হচ্ছে যে আচ্ছা, বায়োস বলতে কি বুঝাই, এটা একটু বলেন তো তাহলে। তাহলে আরেকটা প্রশ্ন চলে আসবে। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এটা সম্পর্কে যদি আরেকটু বলতে চান আপনারা বলবেন, আমি লিখছি বাইস খালি। হলো বাইস হুম, হলো ফার্মওয়্যারেরই একটি রূপ আর বলে কি। মানে এটি সাধারণত কম্পিউটার উইন্ডোজ মানে ওএস আসার আগ হুম, পর্যন্ত মানে হুম। বুটিং টু মানে যা কিছু করে এটা হচ্ছে বায়োসের কাজ আর কি। আচ্ছা, তারপর আর কেউ যদি গুছিয়ে বলতে চান, বেসিক স্যার আমি ইনপুট বলবো, সিস্টেম। হ্যাঁ, হ্যাঁ, বলেন। মানে কম্পিউটার যে চালু করার জন্য কিছু প্রোগ্রাম থাকে, নির্দিষ্ট করা কিছু প্রোগ্রাম থাকে, ওই প্রোগ্রামগুলোকে মূলত বাইস প্রোগ্রাম বলা হয়। আচ্ছা, আচ্ছা, তারপর আর কেউ যদি কিছু বলতে চান? চালু করতে সাহায্য করে permanent, আচ্ছা আগেরটা বলছেন, হ্যাঁ। বায়োস বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। কম্পিউটার কম্পিউটার বুট চালু হওয়ার পর করার পরই যে পরে সফটওয়্যারটি রান হয়। আচ্ছা, তার মানে বেসিক্যালি কম্পিউটার বুট হবার পরপরই যে সফটওয়্যারটা রান হয় সেটা হচ্ছে যে জি স্যার, বায়োস। বায়োস। আর বায়োসের যদি আমি বলি, আচ্ছা বায়োসের দুইটা প্রধান কাজ বলেন, তাহলে বায়োসের কাজটা কি বলেন তো? বায়োসের প্রধান দুইটা কাজ, খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পিউটার প্রশ্ন। চালু হওয়ার সময় হ্যাঁ, হার্ডওয়্যার সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করে। আচ্ছা, এই যে হার্ডওয়্যার সঠিকভাবে কাজ করছে কিনা এটা যে চেক করেন, এটাকে কি বলে জানা আছে? দেখি বলেন তো, এই যে হার্ডওয়্যার সঠিকভাবে কাজ করছে কিনা এটা যে চেক করে, ট্রাবল এটাকে কি শুটিং। বলে? আরেকটু সঠিকভাবে চেষ্টা ট্রাবল করেন। শুটিং। এই যে সবগুলো হার্ডওয়্যার চেক করে থাকে, এই জিনিসটাকে কি অপারেটিং বলে? সিস্টেম স্যার। না, এটা হচ্ছে পোস্ট পাওয়ার অন সেলফ টেস্ট। ঠিক আছে, মনে পড়ছে? জি স্যার, তার জি স্যার। মানে তার মানে বায়োসের যদি কাজ, এই যে আপনারা বললেন, আপনার প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন বানাইছি, ঠিক আছে, পোস্ট পাওয়ার অন সেলফ টেস্ট, এটা কিন্তু একটু মনে রাখবেন, পোস্ট। ঠিক আছে, জি অনেকগুলো স্যার, এই যে আলোচনা। হার্ডওয়্যারে কোনো প্রবলেম থাকলে সেটা ডিসপ্লেতে প্রদর্শন করে। আচ্ছা, তার মানে আমরা আগে প্রথমেটা লিখি। তার মানে বুট পরবর্তী কি করে? বুট পরবর্তী, ঠিক আছে, বুট পরবর্তী কম্পিউটারের সবগুলো হার্ডওয়্যার চেক করে। বুট পরবর্তী কম্পিউটারের সবগুলো হার্ডওয়্যার কি করে? চেক করে। আর এইটাকে বলা হয় হচ্ছে যে পোস্ট। ঠিক আছে, তার মানে স্যার পাওয়ার অন পোস্ট সেলফ। একটা প্রোটোকল কি আছে? এরকম একটা কনফিউজড লাগতেছে। পোস্ট নামে প্রোটোকল একটা আছে মনে হয়, পাওয়ার অন স্যার, সেলফ টেস্ট। পাওয়ার অন সেলফ টেস্ট পোস্ট নামে। জি স্যার। দেখেন তো একটু পোস্ট নামে কোনো প্রোটোকল আছে কিনা। পোস্ট নামে কি প্রোটোকল? স্যার সরি স্যার, এটা মেথড হবে মনে হয়, পোস্ট মেথড, গেট মেথড। গ্যাট এবং পোস্ট মেথড আছে যে, জি স্যার। গ্যাট এবং পোস্ট মেথড আছে।
আর এমনি একটা মানে ওইটা হচ্ছে যে ইমেলের ক্ষেত্রে মনে হয় ওইটা হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল আছে একটা, যেটাকে বলা হচ্ছে যে ওই যে পপ আর কি, তাই না? ওটা ছিল পোস্ট অফিস প্রোটোকল, তাই তো? আচ্ছা, ওকে, তাইলে আসেন পাওয়ার অন সেলফ টেস্ট, ঠিক আছে? তাহলে আর আম, এ, তাহলে কাজ বলতে বুট লোডার বুট পরবর্তী কম্পিউটার সবগুলো হার্ডওয়্যার চেক করে, আর এটাকে বলা হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট, ঠিক আছে? আর একটা কি হচ্ছে যে অপারেটিং সিস্টেমের খোঁজ করে আর কি, তাই না? অপারেটিং সিস্টেমকে খোঁজ করে সেই জিনিসটাকে সেট করবে, তাই তো? আর আরেকটা যদি বলি যে বুটিং, বুটিং বলতে বেসিক্যালি কি বোঝায়? হ্যাঁ, আমরা যে বুট পরবর্তী বলছি বা এই যে বুটিং, বুটিং বলতে কি বোঝায় বেসিক্যালি? কম্পিউটার স্যার স্টার্ট এবং বুটিংটা হচ্ছে রিস্টার্ট করার প্রক্রিয়া। কম্পিউটার স্টার্ট এবং রিস্টার্ট করার প্রক্রিয়া। আচ্ছা, এটা স্যার হচ্ছে বুটিংটা বেসিক্যালি হচ্ছে একটা, যেখানে কম্পিউটার হ্যাঁ, বা ডিভাইস হওয়ার সময় অপারেটিং সিস্টেম লোড হয়। আচ্ছা, বুটিং তার মানে একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া যা সম্পন্ন হওয়ার পরেই কম্পিউটারকে কি করা যায়, ব্যবহার করা যায়, ঠিক আছে? এটাকে মানে মানে ব্যবহারকারী নির্দেশ গ্রহণের জন্য মানে সর্বাধিক সব সব দিক থেকে এটাকে প্রস্তুত করে করে তোলে। এবং আমরা এইটা এই এই মানে এই বুটিংটা হওয়ার পরপরই হচ্ছে যে আমরা কম্পিউটারকে কি করতে পারবো, ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তার মানে মানে স্টার্ট হওয়ার মতো যা যা প্রয়োজনীয় জিনিসগুলো দরকার, সে কাজগুলো দরকার, সেই কাজগুলো হওয়ার পরপরই তো আমরা কম্পিউটারকে কি করতে পারি, স্টার্ট করতে পারি। সেজন্য বলেছে বুটিং হচ্ছে একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া যা সম্পন্ন হওয়ার পরেই কম্পিউটারকে কি করা যায়, যা সম্পন্ন হওয়ার পরেই কম্পিউটারকে কি করা যায়, ব্যবহার করা যায়, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা এগুলো দেখলাম। এবার আসেন আপনাদের যদি সময় থাকে আমরা একটু কন্টিনিউ করি। আমরা যে যে জিনিসগুলো যে যে আইটেমগুলোকে আমি রেখেছি সেগুলো একটু আমরা লাস্ট আলোচনাগুলা একটু ফাস্ট করব, কিন্তু আমরা দেখেন আলোচনা কি করব এবার সেম ওয়েতে আমি কিছু কোয়েশ্চেন করব, আপনারা উত্তর দিবেন। হ্যাঁ, এবার অপারেটিং সিস্টেম থেকে আর কি প্রশ্ন হইতে পারে, আর কি প্রশ্ন হইতে পারে দেখেন। আর কিছু পড়ার নাই আসলে, দেখেন আমরা লাস্ট যেগুলো আছে সেগুলো যদি একটু দেখে ফেলি তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার। ওকে, আমি বেশি সময় নিব না, ঠিক আছে? তারপরও এতক্ষণ পর্যন্ত দেখেছেন, আশা করি এটা কন্টিনিউ করে আমরা এটা শেষ করতে পারবো। তাহলে মোটামুটি অপারেটিং সিস্টেমটা আমাদের গুছানো হয়ে যাবে, ঠিক আছে? আহ, তার মানে আমি একটু ফাইলটা ওপেন করে দাঁড়ান। অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম, একটু ওয়েট করবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে অপারেটিং সিস্টেম থেকে আর কি একটু আমি দেখি, আর কি আছে। এবার হচ্ছে যে আর যদি কোনো কিছু থেকে প্রশ্ন করতে পারে সেটা হচ্ছে যে একমাত্র বিভিন্ন প্রকারভেদগুলো থেকে। দেখেন কি প্রশ্ন করতে পারে, ঠিক আছে? আপনারাই উত্তর দিবেন, ঠিক আছে? আমি খালি একটার পর একটা প্রশ্ন করতে থাকবো, আপনারাই উত্তর দিবেন, পড়া শেষ এখানেই। আমি একটু ফাইলটা ওপেন করি, একটু দাঁড়ান। প্রথমে পড়বো হচ্ছে যে আমরা ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম। এবার জাস্ট এগুলো পড়লে আমাদের আর কিচ্ছু করতে হবে না অপারেটিং সিস্টেম থেকে, ঠিক আছে? আর কিছু টাইপস অফ অপারেটিং সিস্টেম, ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম, এটাকে আমরা একটু এক করব, ঠিক আছে? আপনাদেরকে অনেক ধন্যবাদ, আসলে অনেকক্ষণ ধরেই সবাই ক্লাস করছেন। চেষ্টা করে যাচ্ছি জবটা হয়ে যাক, জবটা হওয়ার পরে হচ্ছে যে খালি মানে জানাবেন যে জবটা হয়ে গেছে, তাহলেই সব কষ্ট সার্থক, ঠিক আছে? ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম সম্পর্কে কি কি জানেন আপনারাই বলতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারাই আলোচনা করবেন। হ্যাঁ, খালিদ হাসান মিল্টন বলতে পারবেন। তো একটি প্রোগ্রাম প্রসেস করার পর আরেকটি প্রোগ্রাম শুরু করে। আচ্ছা, ওকে, একটা প্রোগ্রাম প্রসেস করার পর আরেকটা প্রোগ্রাম শুরু হবে, এক নাম্বার গেল। দুই এটা নাম্বার? খুব ধীরগতি সম্পন্ন। হ্যাঁ, এটা খুব ধীরগতি সম্পন্ন ধীর প্রক্রিয়াটা। গতি সম্পন্ন, ওকে, একটা প্রসেস শেষ করার পর আরেকটা প্রসেস শুরু করবে, তার জন্য ধীর গতি সম্পন্ন। তিন নাম্বার? সরাসরি ইউজারের সাথে ইন্টারাকশন থাকে না। সরাসরি ইউজারের সাথে মানে ইউজার ইন্টারাকশনটা কম থাকে, আমি এটাকে একটু এইভাবে লিখি। ইউজার সাধারণত ইন্টারাকশন, একটি প্রসেসর ব্যবহার করা হয়। একটি প্রসেসর ব্যবহার করা হয়। সিপিইউ একটি, অলসভাবে বসে থাকে অনেক সময়। আচ্ছা, সিপিইউ অলসভাবে বসে থাকে। সিপিইউ অলসভাবে বসে থাকে, অর্থাৎ সিপিইউ ইউটিলাইজেশনটা পুরোপুরি হয় না। তারপর? So, এইগুলোই মোটামুটি। হ্যাঁ, স্যার উদাহরণ যখন বলেন, যেই উদাহরণ। প্রসেস হয় হ্যাঁ, তখন সম্পূর্ণ সুযোগ সুবিধা শুধুমাত্র ওই প্রসেসের জন্যই বরাদ্দ থাকে। দারুণ, দারুণ, ঠিক আছে, সুন্দর বলতে স্যার এর পারেন। মধ্যে ডস পিসি ডস উদাহরণ। আচ্ছা, একটা মানে রিয়েল লাইফ এক্সাম্পল বলেন ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমের। রিয়েল লাইফে এটা ব্যাংকে ইউজ করা হয়, তারপরে হচ্ছে প্রিন্টিং ধরতে পারেন স্যার। আচ্ছা, পেরোল আরো? স্যার আছে।
আমি পেরোল আরেকটা আনসার খুঁজছি, দেখি কেউ পারেন কিনা। পেরোল সিস্টেম। আচ্ছা, এটা কিরকম পেরোল সিস্টেম বলতে, বুঝাই বলেন। যেমন মানে একটা পের মানে সিস্টেমের পরে আরেকটা সিস্টেম এটা হয় মানে সম্পূর্ণ পে সম্পর্কে হুম। ডিটেলসই থাকবে ইনফরমেশন। আর আরো কিছু চাচ্ছি আমি, আরো কিছু উদাহরণ বলেন, রিয়েল লাইফ বিলিং, এক্সাম্পল বলেন। বিল এই যে করা এই যেটা। যে এই যে পাই গেছি। এটাই চাচ্ছিলাম। ঠিক আছে, বিলিং সিস্টেম এটা কেন চাচ্ছিলাম বলি, কারণ বেসিক্যালি বড় বড় কোম্পানিগুলোর বিলিং সিস্টেমের জন্য সাধারণত এই ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমটা পরিচালিত হয়, যেখানে প্রতিদিনের বিল এবং প্রেপেন্টগুলো একত্রে কি করা হয়, স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া করা হয়। ঠিক আছে, এটা একটা কিন্তু একটা দারুণ একটা এক্সাম্পল হতে পারে বিলিং সিস্টেমের। বিলিং সিস্টেম হতে পারে ব্যাংকিং এরটাও কিন্তু ভালো বলছেন, ব্যাংকের সমস্ত লেনদেন এবং হিসাব নিকাশে মানে ব্যাচ প্রসেসিং এর মাধ্যমে সম্পন্ন করা হয়। তারপর হচ্ছে যে ডাটাবেস ব্যাকআপের কথা বলতে পারেন। তবে আপনার তো সব লাগবে না, আমার কথাটা বুঝেন। আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না, এই যে আপনি বিভিন্ন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতেছেন, আপনার কিন্তু যে জড়তাটা আছে, এখন আমি আপনাদেরকে বলি এটার ফলে আমি এই সেশনটার ফলে কি করার চেষ্টা করছি। এখানে আছে এমন কিছু বলেন তা আপনি জিনিসগুলো পড়লেই পারছেন, বা পড়ার জন্য সেই ধৈর্যটা হয়তো আপনি গ্যাদার করতে পারছেন না, বা জিনিসটা কি পড়বেন কোন দিক থেকে শুরু করবেন সেটা গুছিয়ে নিতে পারতেছেন না। আমি কি করছি, জাস্ট সমন্বয়কের কাজ করছি। কিভাবে কাজ করছি সমন্বয়কের, আমি জাস্ট আপনার এই জিনিসগুলোকে, আপনি যে জিনিসগুলো পারেন সেই জিনিসটা আপনাকে ফিল করাইছি। আর হচ্ছে যে আপনার যে জড়তাটা ছিল, আপনার যে আনসার করার যে জড়তাটা ছিল সেই জড়তাটা দূর করছি। আর হচ্ছে যে কোন প্রশ্ন আপনি কতটুকু আনসার করবেন সেটা আপনার মাথার মধ্যে সেট করে ফেলছি। এখন যদি আপনাকে জিজ্ঞেস করেন পরীক্ষার হলে, আপনি দেখবেন আমার সাথে আমার কথার সাথে মিলাই দেখবেন, এরপর আমাকে এসে বলবেন। পরীক্ষার হলে মনে করেন এই অপারেটিং সিস্টেম থেকে আপনাকে কোন একটা প্রশ্ন করলো, আপনি দেখবেন যে খুশি হয়ে গেছেন মনে মনে, আচ্ছা এটা তো আমি ওখানে উত্তর দিছি। দেখছেন, এরকম একটা কনফিডেন্ট কিন্তু চলে আসবে। ঠিক আছে, দেখিয়েন এই জিনিসগুলো ভালো কাজ করবে। ঠিক আছে, আচ্ছা তার মানে বিলিং সিস্টেমটা একটা ভালো উদাহরণ হইতে পারে। তো আমরা ব্যাচ প্রসেসিং নিয়ে আমরা তার মানে এই জিনিসগুলো পড়লাম। এখন আমি আপনাদেরকে একটু আরেকটু ঝামেলাই ফেলি। ঠিক আছে, সেই ঝামেলাটা হচ্ছে যে ব্যাচ প্রসেসিং আপনার আম, অসুবিধা বলেন, ব্যাচ প্রসেসিং সিস্টেমের অসুবিধা বলেন। একসাথে অনেক অনেকগুলো কাজ সময় করা লাগে। যায় না। আচ্ছা, ধীরগতি এটা একটা অসুবিধার মধ্যে পড়ে। আর আপনার কাছে কি মনে হয় যে কোন অসুবিধাটা সব থেকে বেশি আপনার ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমে হইতে পারে? স্যার এটা কস্ট বেশি, মানে কিছু কিছু সময় এটা খুব কস্টলি। আচ্ছা, কস্টলি এটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আমরা মানে এইগুলো আনসার না করে আরো আমরা বেটার আরো কিছু পাই কিনা, স্যার আমি এটা কস্ট বা বলবো। মেমোরি এগুলো নিয়ে অলস করলে। ভাবে হ্যাঁ, বসে থাকা লাগে সিপিইউতে। আরেকটু আমি আরেকটা আনসার চাচ্ছিলাম। যখন যে প্রোগ্রামটা কাজ করা শুধু ওই প্রোগ্রামের জন্য থাকে আর বাকি সময় অলস সময় আর কাটায়। আর যদি আর দেখি আর কারো মাথায় দিয়ে কিছু আসে কিনা, মানে সময় আমি বেশি যে লাগে। স্যার প্রসেসিং এর জন্য সময় নির্দিষ্ট থাকে না। আচ্ছা আচ্ছা, আমি আরেকটু সময় বেশি আরেকটা লাগে। আরেকটা জিনিস চাইছিলাম আর কি। প্রোগ্রাম ডিবাগ করা ডেডলক, কঠিন। স্যার ডেডলক হতে পারে। ডিবাগ করা কঠিন, এটা হইতে পারে ডেডলক। আচ্ছা, আমি ডিবাগ করা কঠিন এটা একটা হইতে পারে। আমি আরেকটা ইনফরমেশন চাচ্ছিলাম, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে এইখানে আপনার আহ, এটাকে লাইন কিভাবে অফ বলবো, তাৎক্ষণিক ফলাফল এটা কিভাবে বলতে পারেন আপনি, দ্রুত ফলাফল পাওয়ার বা তাৎক্ষণিক ফলাফল পাওয়ার কোনো সুযোগ নেই। মানে তাৎক্ষণিক কাজের জন্য কিন্তু এটা উপযুক্ত না। আমি এটা এটা খোঁজার চেষ্টা করছিলাম আর কি। হ্যাঁ, আপনি মানে রাইট। ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট দরকার। হ্যাঁ, স্যার ইনস্ট্যান্ট ক্রিটিক্যাল রেজাল্টের। টাইমে পাওয়া যায় না, স্যার হ্যাঁ এখানে ক্রিটিক্যাল টাইমে দূরত্ব পাওয়া যায় বিবেচনা না। করা হয় না স্যার, শুধুমাত্র হ্যাঁ, সিরিয়াল মেনটেন করা হয়। সিরিয়াল মেনটেন করা, হ্যাঁ এগুলো তো ঠিক আছে, এগুলো সুন্দর, ঠিক আছে। তার মানে এইটাকে আপনি একটু আনতে পারেন যে এখানে আপনার এইটা অসুবিধার মধ্যে আপনাদের সবগুলোই ঠিক আছে, সবগুলোই ঠিক আছে। আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, তাৎক্ষণিক ফলাফল পাওয়ার জন্য এই অপারেটিং সিস্টেমটা প্রযোজ্য না, তাৎক্ষণিক কাজের জন্য এটা বেসিক্যালি উপযুক্ত না। ঠিক আছে। আর আরেকটা জিনিস কি, আপনি বিলিং সিস্টেম করছেন, তার মানে আপনি বেসিক্যালি স্বয়ংক্রিয় কাজের জন্য এই প্রসেসিং সিস্টেমটাকে ফিক্সড করছেন, যেগুলোকে আপনার স্বয়ংক্রিয় কাজ হচ্ছে, স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে। তার মানে আপনি সেখানে ম্যানুয়ালি কোনো কিছু পরিবর্তন বা অদল বদল করাটা তখন একটু ডিফিকাল্ট হয়ে যায়। দুইটা জিনিস আমি বলছি, আমি কি করতেছি স্যার দেখেন, এই রিয়েল যে টাইম প্রসেসিং এর অসুবিধাটা। হ্যাঁ এই যে আমি যেটা বলছিলাম, যে যেহেতু সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, তার মানে সেখানে আপনার কোনো ধরনের পরিবর্তন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় স্বয়ংক্রিয়ভাবে যেহেতু কাজ করে। ঠিক আছে, এই যে দেখেন শেষ ব্যাচ প্রসেসিং, এর বাইরে আর কি আছে, আর কিচ্ছুই তো নাই। আসেন এবার আমরা আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্টে চলে যাই, যেটা থেকে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম আসেন।
ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম আপনারা বলবেন, আমরা তারপর একটা একটা করে লিখবো। প্রসেসর বা মেমোরি কোনো কিছু শেয়ার করে না, শুধুমাত্র রিসোর্স শেয়ার করে। ওকে, রিসোর্স শেয়ার করে, রিসোর্স শেয়ার করে, তারপর আপনারা বলবেন, আমি লিখবো। ডিস্ট্রিবিউটেড কিন্তু খুব মজার। আর প্রতিটি প্রসেসরের নিজস্ব লোকাল মেমোরি থাকে। আচ্ছা, তারপর আর কি, আর কি আর হইতে পারে, আরো অনেক ইম্পর্টেন্ট আছে, দেখেন চিন্তা করে দেখেন। তার গতি অনেক বেশি। আচ্ছা, গতি অনেক বেশি, তারপর এটা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক হিসেবে কাজ করে। ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের মূল উদ্দেশ্য কি এটা বলেন। স্যার রিসোর্স ডিস্ট্রিবিউট, শেয়ার। আচ্ছা, আর কিছু। একাধিক মূলত এটাকে কম্পিউটার বৃহৎ বৃহৎ কম্পিউটার নেটওয়ার্ক নেটওয়ার্কে তৈরি করে স্যার। তত্ত্বাবধান করা। আর একটু আরেকজন কি বলছিলেন, আমি একটা একসাথে। কম্পিউটার অধীনে অনেকগুলো বৃহৎ কম্পিউটার কম্পিউটার থাকে। নেটওয়ার্কে আচ্ছা, তত্ত্বাবধান করা। এটা খোঁজার চেষ্টা করছিলাম যে আমি এটাকে যদি এক লাইনে বলতে চাই, ক্লায়েন্ট একাধিক সার্ভার। বৃহৎ কম্পিউটারকে, কম্পিউটার নেটওয়ার্কে তত্ত্বাবধান করা। হ্যাঁ, একাধিক কম্পিউটারকে, এই যে এই লাইনটা আমি চাচ্ছিলাম, একাধিক কম্পিউটারকে এমন ভাবে সংযুক্ত করা, এমন ভাবে সংযুক্ত করা যাতে তারা কি করে, একটা একক সিস্টেমের মতো কাজ করে, যাতে তারা একটি একক সিস্টেমের মতো কাজ করে। ওকে, ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন? তার মানে একাধিক কম্পিউটারকে এমন ভাবে সংযুক্ত করে যাতে তারা একটি একক সিস্টেমের মতো কি করে, কাজ করে। ঠিক আছে, আচ্ছা, এরপর বলেন আর কি কি বৈশিষ্ট্য আছে, মাল্টি প্রসেসিং নাকি মাল্টি প্রসেসিং না? স্যার কম্পিউটিং এ গতি বৃদ্ধি করে। আচ্ছা, মাল্টি প্রসেসিং, অবশ্যই মাল্টি প্রসেসিং, তাই না? মাল্টি প্রসেসিং যেহেতু একাধিক কম্পিউটার কমিউনিকেশন করে। দ্যাটস ওয়াই কাজের গতি বেশি, তাই না? এই যে এটার সাথে এটা চলে আসছে, মাল্টি প্রসেসিং মানে কি, একাধিক কম্পিউটার একযোগে যখন কাজ করবে, ঠিক আছে, একটা ইউনিটের মতো কাজ করবে, ঠিক আছে, একাধিক প্রসেসিং ইউনিটের মাধ্যমে কাজ হবে, তখন সেটা অবশ্যই কাজের গতি কি করবে, বৃদ্ধি করবে, এবং পারফরমেন্সও দ্রুত বৃদ্ধি করবে। এবং যেটা আপনারা বলছেন রিসোর্স শেয়ার, ভালো রিসোর্স শেয়ারিং এর জন্য বেসিক্যালি আমরা কি করি, আম, মানে হচ্ছে যে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমটা কি করি, ব্যবহার করি। আচ্ছা, তার মানে সুবিধার মধ্যে এগুলোকে আমরা খুব সহজে যুক্ত করতে পারি। অসুবিধা কি, অসুবিধা কি বলেন, অসুবিধা? তা যদি দীর্ঘদিন নেটওয়ার্কটা যদি বন্ধ হয়ে যায় তাহলে টোটাল হ্যাঁ, নেটওয়ার্কটাই বন্ধ হয়ে যায়। মেন নেটওয়ার্কটা আচ্ছা, যদি ফেল হয়ে যায় তাহলে এইটাই টোটাল এক নাম্বার সমস্যা, স্টপ হয়ে নেটওয়ার্ক। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম। যেহেতু একটা নেটওয়ার্কের মাধ্যমে আপনি কানেক্ট করছেন, যদি নেটওয়ার্কের কোনো সমস্যা হয় তাহলে পুরো সিস্টেমটা কি হইতে পারে, ব্যাহত হইতে পারে। বন্ধ। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে যে স্বাভাবিকভাবে আপনি যখন একাধিক কম্পিউটারের মধ্যে কাজ করবেন, একাধিক কম্পিউটারকে নিয়ে কাজ করবেন, তখন তাদের মধ্যে আপনাকে সংযোগ সমন্বয়, মানে তাদের মধ্যে সমন্বয় করারও একটা ব্যাপার থেকে যায়, তাই না? আপনি একটা কম্পিউটার নিয়ে কাজ করতেছেন, তাকেই আপনি মানে তার কাজগুলো করতেছেন, কিন্তু আপনি যখন একাধিক কম্পিউটারকে নিয়ে কাজ করবেন, সেগুলোর কনফিগারেশনের ব্যাপার স্যাপার আছে, সেগুলোর ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার আছে। এর ফলে আহ, এই কাজটা একটু কমপ্লেক্সিটিটা বেশি থাকে, কমপ্লেক্সিটি থাকতে পারে, কমপ্লেক্সিটিটা বেশি থাকে, এবং এটার ফলে সিকিউরিটি চ্যালেঞ্জ থাকতে পারে। ওকে, এটাই হচ্ছে যে ব্যাপার। আচ্ছা, তাহলে আর আর কি নিয়ে আলোচনা করা যেতে পারে এরপরে? আমি আরেকটা কোয়েশ্চেন খুঁজছি, একটু দাঁড়ান, আমি আপনাদেরকে কোয়েশ্চেনটা করি। সেটা হচ্ছে, আচ্ছা, ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম বা যে প্ল্যাটফর্মগুলো আছে, বা ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমটা হচ্ছে যে মানে ক্লাউড কম্পিউটিং এ কিরকম সাপোর্ট করে বলেন তো, ক্লাউড কম্পিউটিং এর সাপোর্ট কি করে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম? জি করে। হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং কিন্তু ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমে হচ্ছে যে কি, যে বিভিন্ন ক্লাউড কম্পিউটিং সার্ভিসগুলো আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমে জোরালোভাবে কি করে, এগুলোকে সাপোর্ট করে। ঠিক আছে, এগুলো কিন্তু ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের মতোই কি করে, কাজ করে। ঠিক আছে,
যেমন আপনি অ্যামাজন ওয়েব সার্ভিসের কথা চিন্তা করতে পারেন। অ্যামাজন ওয়েব সার্ভিসে কিন্তু এটা কিন্তু একটা ক্লাউড মানে প্ল্যাটফর্ম, তাই না? এটা কিন্তু ডিস্ট্রিবিউটেড সিস্টেম ব্যবহারের মাধ্যমে এই ক্লাউড সার্ভিসগুলো কি করে থাকে, প্রদান করে থাকে। ওকে। যার ফলে মানে এই ডেটাগুলো একাধিক সার্ভারে নিরাপদে সংরক্ষণ করা যায়। ওকে। আচ্ছা, এরপর আসেন আমরা লাস্ট যেটা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে মাল্টি প্রোগ্রামিং। এটা নিয়ে যা যা জানেন বলতে পারেন। মাল্টি প্রোগ্রামিং, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম, এখান থেকে তিন চারটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। স্যার একই সময় একাধিক কাজ একটা করতে পারে। কম্পিউটার অনেকগুলো প্রোগ্রাম পরিচালনার কাজ করে একই সাথে। আচ্ছা, তারপর আরো বলেন। স্যার কম সময়ে বেশি আউটপুট পাওয়া যায়। কম সময়ে আর বেশি এই যে আউটপুট পাওয়া যায়। সিপিইউ কোনো অলস সময় কাটায় না। এইটা আমার কাছে খুব মানে ইম্পর্টেন্ট মনে হয় মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। ঠিক আছে, মানে সিপিইউ ইউটিলাইজেশনটা, মানে সিপিইউর ইউটিলাইজেশনটা বেস্ট, হ্যাঁ বেস্ট সিপিইউ ইউটিলাইজেশন, হ্যাঁ এটা বলতে পারেন। মানে সিপিইউর ব্যবহারটা পুরোপুরিভাবে নিশ্চিত হয়। সিপিইউ ইউটিলাইজেশনটা বলতে পারেন। এবং স্যার একাধিক ওয়েটিং প্রোগ্রাম, টাইম কম, এটাও বলতে পারি। হ্যাঁ কি বলছেন? লার্জ মেমোরি বলা যায়। ওয়েটিং টাইমটা কম। আচ্ছা, তারপর আর কি? লার্জ মেমোরি। লার্জ মেমোরি, আচ্ছা তারপর? আর কি সুবিধা থাকতে পারে? স্যার মাল্টি ইউজার। আচ্ছা, মাল্টি ইউজার বলছেন। রেসপন্স টাইম অনেক বেশি, এটা বলতে পারি। তারপরে আচ্ছা, সিপিইউ ওয়ালার সময় কাটানা, সেটা তো অলরেডি বলে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে মানে মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা এক লাইনে হিস্ট্রিটা বলি। হ্যাঁ, এক লাইনে বলি। হ্যাঁ, কেউ প্রসেসিং এর ইউটিলাইজ। আচ্ছা এক লাইনে বলি, দেখেন মাল্টি প্রোগ্রামিং এটা এক লাইনে বলি। এটা হচ্ছে যে এমন একটা অপারেটিং সিস্টেম কৌশল যার মাধ্যমে একাধিক প্রোগ্রাম একে একে সিপিইউ সময়কে ভাগ করে ব্যবহার করে। এক কথায় এটা কার মতো বলেন তো? এই যে একাধিক প্রোগ্রাম কি করে? ডিস্ট্রিবিউট। একাধিক প্রোগ্রাম একে একে সিপিইউ এর সময় ভাগ করে ভাগ করে ব্যবহার করে। ঠিক আছে, একাধিক প্রোগ্রাম একে একে সিপিইউ সময় ভাগ করে কি করে, ব্যবহার করে। ঠিক আছে, তার মানে সিপিইউ এবং সিস্টেম রিসোর্সগুলো অধিক কার্যকরভাবে ব্যবহার করা যায়। এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে একটা জিনিস আমি বলি, আপনারা সেই জিনিসটা দেখতে পারেন। এখানে ব্যাপারটা হচ্ছে যে আরেকটা কথা বলি এখানে, এখানে হচ্ছে যে আরেকটা কথা বলি যেটা আমি খুঁজার জন্য চেষ্টা করছিলাম। হ্যাঁ, যেমন আরেকটা অপারেটিং সিস্টেম আছে হচ্ছে যে কি, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, এটা নিয়ে একটু বলি একটা কথা। এই টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমটা বলতে কি বুঝেন, এটা নিয়ে আলোচনা হয়নি একদম টোটালি। এক নম্বর ইনফরমেশন বলেন, কেউ বললে। সিপিইউ ব্যবহারকারী প্রত্যেককে টাইম নির্ধারণ করে দেয়। আচ্ছা, প্রত্যেকটার জন্য একটা এই যে টাইম টাইম নির্ধারণ নির্ধারণ করে দেয়, এইটাকে কি বলে বলেন তো দেখি? টাইম স্লাইস। রাইট, টাইম স্লট বা টাইম স্লাইস। ঠিক আছে, এটা বেসিক্যালি সিপিইউ শিডিউলিং এ যে আমরা টাইম কোয়ান্টাম পড়েছিলাম সেরকম। হুম। স্যার প্রতিটি সিপিইউ সমান সময় পাবে, মানে সময়টা প্রত্যেকের জন্য সমান হবে। ন্যায্য সময় পাবে আর কি, প্রত্যেকে সমান সময়টা পাবে, তাই না? জি স্যার। আচ্ছা। রিসোর্স শেয়ার করতে পারে। আচ্ছা, তারপর আপনাকে যদি আমি বলি যে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম এবং টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের মূল উদ্দেশ্যটা কি, তার মানে আপনি যদি এক লাইনে বলতে হয় মাল্টি প্রোগ্রামিং এর, এক লাইনে দেখেন, এক লাইনে যদি বলতে হয় মাল্টি প্রোগ্রামিং এবং টাইম শেয়ারিং এর মূল উদ্দেশ্যটা কি, মাল্টি মাল্টি প্রোগ্রামিং এর মূল উদ্দেশ্য হচ্ছে যে, প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সিপিইউ এর ব্যবহার সর্বাধিক করা। কথাটা বুঝিয়েন, সিপিইউ এর ব্যবহার সর্বাধিক করা, এক লাইনে যদি বলতে হয়। আর টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম কি করে? টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের প্রধান লক্ষ্য হচ্ছে যে কি, রেসপন্স টাইম কমিয়ে আনা। রেসপন্স টাইম কমিয়ে আনা, এটা হচ্ছে যে মূল উদ্দেশ্য, রেসপন্স টাইম কমিয়ে আনা। এখানে হচ্ছে যে প্রত্যেকটা প্রসেস ন্যায্য, মানে প্রত্যেকটা প্রসেস এক্সিকিউশন হওয়ার জন্য একটা নির্দিষ্ট
টাইম স্লট থাকবে যে 4 ন্যানোসেকেন্ড বা 5 ন্যানোসেকেন্ড সময় পাবে। তারপরে সে হচ্ছে যে পি টুটা প্রসেস করা শুরু করবে, এরপর পি3 প্রসেস করা শুরু করবে। মানে প্রত্যেকে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পাবে, সিপিইউর সময়টা নির্দিষ্ট পাবে, ঠিক আছে? এরকম হচ্ছে যে ব্যাপার। যেমন মনে করেন আপনার কাছে 3টা প্রক্রিয়া আছে, পি1 এবং পি2 এবং পি3, ঠিক আছে? এই 3টা প্রসেস আপনার সিস্টেমের মধ্যে চলতেছে, ঠিক আছে? তার মানে আপনি এখন একটা টাইম স্লাইস ধরে নিয়েছেন হচ্ছে কত, ধরেন 4 ন্যানোসেকেন্ড, যে আমি প্রত্যেকটা প্রসেসকে 4 ন্যানোসেকেন্ড করে কি দিব, সময় দিব। হ্যাঁ, তার মানে এখন পি ওয়ানের ধরেন বাস টাইম অনেক বেশি। বাস টাইম বলতে যেটা বোঝাচ্ছে, হয়তো পি1 প্রসেসটা পুরোপুরি এক্সিকিউশন শেষ করতে 20 ন্যানোসেকেন্ড লাগবে, কিন্তু কথা হচ্ছে যে সে সেই সময়টুকু পাবে না। সে পাবে হচ্ছে যে 4 ন্যানোসেকেন্ড। বাকি 16 ন্যানোসেকেন্ড সে পরবর্তীতে এসে আবার এক্সিকিউশন করবে। প্রত্যেকে 4 ন্যানোসেকেন্ড করে পাবে, 4 ন্যানোসেকেন্ড করে পাবে। মানে এই 4 ন্যানোসেকেন্ড পরে এই প্রসেসটা কি হয়ে যাবে, আরেকটা প্রসেসে কি হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, তার মানে সমস্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই প্রসেসটা কি হতে থাকবে, চলতে থাকবে। এখানে কিন্তু প্রসেস সুইচিং এর কাজটা খুব দ্রুত হয়। হ্যাঁ, এবং সবগুলো প্রসেসের কাজ বেসিক্যালি এটা রেসপন্স টাইমটাকে কমিয়ে আনার জন্য আমরা এই বেসিক্যালি এই কাজটাকে করি আর কি, ঠিক আছে? তারপর এইভাবে 4 ন্যানোসেকেন্ড করে করে সময় পেয়ে তারপর হচ্ছে যে পুরোটা প্রক্রিয়া শেষ হবে। এই যে এটাকে বলা হচ্ছে টাইম স্লাইস, এটা কিন্তু আপনাদের লিখিতর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল আর কি, ঠিক আছে? এই জিনিসগুলো মোটামুটি দেখলে মোটামুটি মোর দেন এনাফ, ঠিক আছে? তাহলে দেখেন, আমরা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমরা অপারেটিং সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আজকে। এবং আমি চেষ্টা করেছি আপনাদের অপারেটিং সিস্টেমটাকে একটু রিভিউ করে দেওয়ার জন্য। এটার ফলে আমি মনে করি আপনার যে অনেকগুলো জিনিস আসলে আমরা প্রথম থেকে শুরু করে অনেকগুলো জিনিস নিয়ে আজকে আলোচনা করেছি, এর ফলে এই আলোচনার ফলে অন্তত আপনার জড়তাটা কেটে যাবে এবং আপনার একটা আম, উম, আহ, আচ্ছা, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম সম্পর্কে যদি বলতেন। আচ্ছা, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম সম্পর্কে বলেন, আপনারা বলেন, আমি এগুলো লিখি। আপনারা করতে চাইলে আমি দেখাচ্ছি, সমস্যা নেই। তো নির্দিষ্ট সময়ের মধ্যে প্রক্রিয়াকরণ করতে হয়। অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রক্রিয়াকরণ করতে হয়। এখানে কিন্তু রিয়েল টাইমের ক্ষেত্রে কিন্তু আপনার সমন্বয়ের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, তাই না? রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে মনে করেন আপনি রাইট টাইমে যদি আপনার কাজটা শেষ না হয় তাহলে কিন্তু বিশাল ঝামেলা হয়ে যেতে পারে, রাইট? কারণ আপনি মনে করেন স্বয়ংক্রিয়ভাবে আপনার টাইম আপডেট হচ্ছে, সবকিছু আপডেট হচ্ছে। তো সেই জায়গায় যদি আপনি মনে করেন সময়ের মধ্যে কাজটা শেষ করতে না পারেন, তাহলে তো আপনি পুরো প্রসেসিংটা মানে পুরো সিস্টেমটাই আপনার কি হয়ে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে, তাই না? তার মানে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে আম, মানে মোটামুটি আপনাকে আরো যদি একটু ডিটেলসে বলেন দেখি। আপনারা বলেন না, আপনারা বলেন টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। স্যার, উচ্চ গতি সম্পন্ন টেলিফোন লাইন তারের মাধ্যমে যুক্ত থাকে। আচ্ছা, আরেকটু সৃষ্টি ইয়েতে বলেন। এর অগ্রাধিকারের ভিত্তিতে প্রসেস করা হয়। আচ্ছা, অগ্রাধিকারের ভিত্তিতে প্রসেস করা হয়। আর আর কিছু, আমি আরো একটা তথ্য খুঁজছিলাম। এটা কি ইন্টারেক্টিভ প্রসেসিং নাকি ইন্টারেক্টিভ না? ইন্টারেক্টিভ প্রসেসিং। এটা একটা ইন্টারেক্টিভ প্রসেসিং, ঠিক আছে? এবং আমরা যেখানে বলেছিলাম ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম, একটা সমস্যার কথা বলেছিলাম না, যেখানে তাৎক্ষণিক, হ্যাঁ, তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায় না। এটা কিন্তু টাইম শেয়ারিং এর ক্ষেত্রে কিন্তু আপনি মানে ব্যবহারকারীকে দ্রুত আউটপুট দেয়, এবং ইন্টারেক্টিভ কাজের জন্য কিন্তু টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমটা গুরুত্বপূর্ণ ইন্টারেক্টিভ কাজের জন্য, ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপর আর কি কি জানা আছে বলেন। বিমানের টিকিট কাটার ক্ষেত্রে রাইট, মূলত রাইট। হ্যাঁ, তাহলে বিমানের টিকিট কাটার ক্ষেত্রে আপনারা রিয়েল টাইম অপারেটিং সিস্টেম বলছেন, তাহলে আপনার টিকিটের যে ইনফরমেশন গুলো আছে এগুলো তো টাইম টু টাইম আপডেট হতে হবে, তাই না? তার মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, যে একজন বললেন যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলোকে শেষ করতে হবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলোকে শেষ করতে হবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি প্রসেসটা কমপ্লিট না হয় তখন তো আপনার পুরো সিস্টেমটাতে মানে ঝামেলা হয়ে যাবে, তাই না? সিপিইউ কে তো আপনি শুধু দ্রুত সময় ভাগ ভাগ করে দিচ্ছেন, সেটা ইন্টারেক্টিভ ওয়েতে কাজ করছে। হ্যাঁ, এটা বেসিক্যালি দ্রুত প্রতিক্রিয়া জন্য এটা হচ্ছে যে লাইভ আপনার। টেলিকাস্টের ক্ষেত্রে কি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়? কোথায়? লাইভ টেলিকাস্ট, যেমন আমরা সরাসরি ক্রিকেট অথবা ফুটবল খেলা দেখি। এটা হচ্ছে যে স্ট্রিমিং এর মধ্যে পড়ছে আর কি, ঠিক আছে? আচ্ছা। আপনার রিয়েল রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে আপনার মানে মোটামুটি কথা হচ্ছে যে আপনার সবগুলো প্রসেসিং এর কাজ যে নির্দিষ্ট সময়টা আছে সেটার মধ্যে দিয়ে শেষ করে আপনাকে কাজটা ইয়ে করতে হবে। আরেকটা কথা আপনাদের এখানে বলি, অনলাইন রিয়েল টাইম, টার্মিনাল অনলাইন টার্মিনাল হচ্ছে সরাসরি হ্যাঁ কম্পিউটার হ্যাঁ চালানো হ্যাঁ, হয়। মানে মোটামুটি যেগুলোতে আমাদের এর মধ্যে পড়ে স্যার, রোবটস। রোবট। আচ্ছা, আরেকটা জিনিস আমি
তা এই সিস্টেম ইরোর ফ্রি, মানে ইরোর থাকে না এরকম একটা বিষয় থাকে। আর মেমোরি অ্যালোকেশনটা এখানে বেস্ট। আচ্ছা, আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল চাচ্ছিলাম। আরেকটা লাইন আমি চাচ্ছি, আচ্ছা আমি একটু মেসেজগুলো দেখি কেউ বলছে কিনা। ডেডিকেটেড ব্যবহারকারীর জন্য বরাদ্দ থাকে, ডেডিকেটেড ব্যবহারকারীর জন্য বরাদ্দ থাকে, ওকে। এয়ারলাইন টিকেটিং এর জন্য টাইম শেয়ারিং ব্যবহার করা হয়, ওকে। প্রায়োরিটি স্যার, নোটটা শেয়ার করিয়েন। আচ্ছা, রিয়েল টাইম অপারেটিং, আচ্ছা রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। এখানে আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে একটু আরেকটু সময় নিব, 2 মিনিট। রিয়েল টাইম অপারেটিং এ একটা ইনফরমেশন আমি নোট ডাউন করেছিলাম। স্যার আচ্ছা রিয়েল টাইম মেডিকেল ডিভাইস ইউজ করা হয়, হার্ট মনিটর। আচ্ছা, অনলাইন টার্মিনাল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক কথায় শেষ করি। তাহলে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমটা হচ্ছে যে কি, এক কথায় হচ্ছে যা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কাজ সম্পাদন করতে পারে। এবং এইটা কিন্তু মনে রাখবেন, এই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ করতে, ওই সিস্টেমটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ করতে কিন্তু বেসিক্যালি বাধ্য। তাকে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা করতেই হবে। ঠিক আছে। আরেকটা জিনিস আপনারা বলবেন এখানে, আহ, আমরা উদাহরণের মধ্যে যদি ওই যে 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 উদাহরণগুলো বললেন সেগুলো উদাহরণগুলো দিতে পারেন। আরেকটা আপনি, আপনাকে একটু বলি। বিমান সিস্টেম, এগুলোই মনে হয় বললে মোটামুটি সব থেকে বেশি বেটার হয়, তাই না? মেডিকেল ডিভাইস, বিমান সিস্টেম, এগুলোই হচ্ছে যে মোটামুটি অটোমেটেড যে জিনিসগুলো আছে আর কি। হ্যাঁ, দ্রুত প্রক্রিয়ার জন্য আমাদেরকে দরকার অটোমেটেড, মানে অ্যাভিয়েশনের জন্য যেগুলো ব্যবহার করি আমরা, অটোমোবাইল বা স্বাস্থ্যসেবা বা রোবোটিক্স বা স্পেস অ্যাপ্লিকেশনগুলোতে যেগুলো ব্যবহার করি আর কি, সেগুলো রিয়েল টাইম, হ্যাঁ রেল, এগুলো হচ্ছে রিয়েল টাইম অ্যাপ্লিকেশন সিস্টেম আর কি। ঠিক আছে। তো ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখে নিবেন। আমরা আজকে দীর্ঘ একটা আলোচনা করলাম, প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো। আশা করি আপনাদের এই সেশনগুলো ভালো লেগেছে। কার্নেল আপ- সম্পর্কে একটু আলোচনা করবেন? কি বলেন তো? কার্নেল, অপারেটিং সিস্টেমের কার্নেল। আচ্ছা আচ্ছা, কার্নেল, কার্নেল অপারেটিং সিস্টেমের কার্নেল নিয়ে, এটা হচ্ছে যে পার্ট অফ অপারেটিং সিস্টেম। কার্নেল হচ্ছে যে আহ, মানে এখানে অনেকগুলো জিনিস আছে, কার্নেল, প্রসেস, থ্রেড, কয়েকটা জিনিস আছে। ঠিক আছে। এখানে আপনার আপনার যদি আলোচনা করতে হয় একটু বলি, তাহলে দাঁড়ান, তাহলে 5 মিনিট একটু সময় নিই। কার্নেলটা হচ্ছে যে এটা পার্ট অফ, যেটা বললাম আর কি, পার্ট অফ অপারেটিং সিস্টেম। কার্নেলটা হচ্ছে যে, এই যে দেখেন আপনাদেরকে একটু বলি, কার্নেলটা হচ্ছে যে এটা পার্ট অফ অপারেটিং সিস্টেম, পার্ট অফ অপারেটিং সিস্টেম কার্নেলটা। ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি অপারেটিং সিস্টেম একটা লোয়েস্ট লেয়ার, এটা অপারেটিং সিস্টেমের একটা লোয়েস্ট লেয়ার, লোয়েস্ট লেয়ার। ঠিক আছে। এখানে আরেকটা জিনিস বলি, এটা বেসিক্যালি একটা ইন্টারফেস হিসেবে কাজ করে। হ্যাঁ, একটা ইন্টারফেস হিসেবে কাজ করে, কার কার মধ্যে, হার্ডওয়্যার এবং কম্পিউটারের বিভিন্ন প্রসেসগুলোর মধ্যে একটা ইন্টারফেস হিসেবে কাজ করে। ঠিক আছে। যেমন আপনার মনে করেন এগুলো হচ্ছে যে অ্যাপ্লিকেশন, হচ্ছে যে অ্যাপ্লিকেশন, তার মানে আমি কি বলেছি, হার্ডওয়্যার এবং প্রসেস অফ কম্পিউটারের মধ্যে একটা ইন্টারফেস হিসেবে কাজ করে হচ্ছে যে কার্নাল। হ্যাঁ, একটা ইন্টারফেস হিসেবে কাজ করে হচ্ছে যে কার্নাল। ওকে। তাহলে কি কি থাকতে পারে, সিপিইউ, তারপর হচ্ছে যে মেমোরি, তারপর হচ্ছে ডিভাইস, তারপর হচ্ছে কি ডিভাইস। তার মানে এটা কার্নালটা হচ্ছে যে ইন্টারফেস হিসেবে কাজ করছে। ঠিক আছে। তার মানে এটাকে আমরা লিখতে পারি এক্স এস ইন্টারফেস, ইন্টারফেস বিটুইন, বিটুইন হার্ডওয়্যার অ্যান্ড প্রসেস অফ কম্পিউটার, হার্ডওয়্যার অ্যান্ড প্রসেস অফ কম্পিউটার, প্রসেস অফ কম্পিউটার, এটার মধ্যে একটা ইন্টারফেস হিসেবে কি করছে, কাজ করছে। আচ্ছা, এটা গেল তো মূল জিনিস। তার মানে কার্নাল হচ্ছে যে অপারেটিং সিস্টেমের একটা অংশ। অপারেটিং সিস্টেম, কার্নাল ইজ এ, এটা কিন্তু অপারেটিং সিস্টেমের থেকেই মানে অপারেটিং সিস্টেমের মধ্যেই পড়ে এই টপিকটা। কার্নাল হচ্ছে যে অপারেটিং সিস্টেমের একটা অংশ, এটা হচ্ছে যে অপারেটিং সিস্টেমের একটা লোয়েস্ট লেয়ার। এবং কার্নালটা হচ্ছে যে হার্ডওয়্যার এবং প্রসেস অফ কম্পিউটারের মধ্যে একটা ইন্টারফেস হিসেবে কাজ করে, একটা ইন্টারফেস হিসেবে কাজ করে। আমাদের কিন্তু একটা মনে রাখবেন কথা, আমাদের মেমোরির মধ্যে কিন্তু আহ, মানে অপারেটিং সিস্টেম, মানে কার্নালটা মেমোরির মধ্যে লোড হয়। অপারেটিং সিস্টেম লোড হওয়ার পরে কিন্তু মানে কার্নালটা লোড হয়, এবং যতক্ষণ পর্যন্ত কিন্তু ততক্ষণ পর্যন্ত মেমোরিতে থাকে, যতক্ষণ পর্যন্ত আমি অপারেটিং সিস্টেমটা শাট ডাউন করে দিচ্ছি না, ততক্ষণ কিন্তু মেমোরিতে থাকে সেটা। ঠিক আছে। আর আপনাকে যদি বলে,
আরেকটা প্রশ্ন কি করতে পারে এখান থেকে? প্রশ্ন করতে পারে কার্নালের ফাংশন কি, ফাংশনস অফ কার্নাল, ফাংশন জিজ্ঞেস করতে পারে, তাই না? তিনটা জিনিস বলতে পারেন আপনি। একটা বলতে পারেন হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট, একটা বলতে পারেন হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট করে, ঠিক আছে, ডিভাইস ম্যানেজমেন্ট করে। দুই নাম্বার হচ্ছে যে মেমোরি ম্যানেজমেন্ট করে, দুই নাম্বার হচ্ছে যে মেমোরি ম্যানেজমেন্ট করে। তিন নাম্বার হচ্ছে যে টাস্ক ম্যানেজমেন্ট করে, টাস্ক ম্যানেজমেন্ট করে। এগুলো হচ্ছে যে ফাংশনস অফ কার্নাল, কার্নালের বিভিন্ন ফাংশনস এর মধ্যে পড়ে। ঠিক আছে, এটা গেল হচ্ছে যে কার্নাল। আর দুইটা জিনিস একটু আপনারা দেখতে পারেন, প্রসেস কি থ্রেড কি, এগুলো একটু পড়ে নিতে পারেন। ঠিক আছে, প্রসেস এবং থ্রেডের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা একটু দেখে নিতে পারেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। প্রসেস এবং হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রসেস এন্ড থ্রেড, এটা একটু দেখতে পারেন। ঠিক আছে, কার্নালটা বুঝে গেছে তাহলে? এটা বেসিক্যালি তাহলে কি, এক কথায় বললে কি, এটা অপারেটিং সিস্টেমের একটা অংশ এবং অপারেটিং সিস্টেমের লোয়েস্ট লেয়ার, এবং এটা হার্ডওয়্যার এবং প্রসেস অফ কম্পিউটারের মধ্যে একটা ইন্টারফেস হিসেবে কাজ করে। আর কার্নালের ফাংশন কি, ডিভাইস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট এবং টাস্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে, আরেকটা প্রশ্ন আপনারা কি দেখবেন, প্রসেস এবং থ্রেডের মধ্যে পার্থক্যটা কি সেটা একটু বলবেন। ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে আমরা আজকে এখানে শেষ করি, হ্যাঁ, অলরেডি 11টা 15 বাজে। আমরা 1 ঘন্টা 40 মিনিটের মতো সেশনটা নিয়েছি। আমরা পরবর্তীতে আরো আলোচনা করব, সমস্যা নেই, আমাদের আলোচনা কন্টিনিউ থাকবে, এরকম চলতে থাকবে। আর এই সেশনগুলোর মাধ্যমে দেখেন আপনাদের মোটামুটি আপনাদের যে অপারেটিং বা মানে ভাইবা সম্পর্কিত যে জড়তাটা ছিল সেটা আশা করি কেটে গেছে, এবং আপনারা দেখবেন যে খুব দ্রুত এগুলো আপনারা ক্লিয়ার করে ভাইবাটাতে কি করতে পারবেন, ভালো করতে পারবেন। ঠিক আছে, আপনাদের সেশনটা ভালো লেগেছে তো নাকি? পরবর্তীতে আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নিয়ে নেক্সট সেশনটা হবে, অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নিয়ে, এবং লাস্টটা হবে হচ্ছে নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস নিয়ে। ঠিক আছে, ওকে। ওকে, আপনাদের ভালো লাগলেই হইলো, আপনাদের ভালো লাগলেই হইলো, এটাই হচ্ছে কথা আর কি। ঠিক আছে, আমি ইউটিউবে আপলোড করে দিব, যারা পুরোটা করতে পারেন নাই সেখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে কথা। আর আপনাদের ভাইবার আগ পর্যন্ত এইভাবে আমরা কন্টিনিউ রাখবো, এইভাবে আমরা কন্টিনিউ রাখবো। অনেকগুলো আলোচনা, একটু চিন্তা করে দেখবেন, আজকে কিন্তু আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। মোটামুটি আপনার অপারেটিং সিস্টেম থেকে আর কিছু না দেখলেও হবে, এগুলো দেখে যাবেন। ঠিক আছে, সাবস্টেশন কন্টিনিউ করলে অনেক উপকার হবে। হ্যাঁ, কন্টিনিউ করছি তো, আমার রানিং ইয়ের মধ্যে এখন কিন্তু মানে বন্ধ চলছে ব্যাপারটা, বুঝছেন? আমি না গিয়ে হচ্ছে যে আপনাদের এই মানে গিয়ে এগুলা করছি এদিক ওদিক না গিয়ে। ঠিক আছে স্যার, থ্যাংকস এ লট, ওয়েলকাম। স্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে কি জিজ্ঞেস করতে পারে? হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে কি বুঝায় জিজ্ঞেস করতে পারে, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ ক্ষেত্রগুলো কোথায়। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা, এই যে রোবোটিক্সে ব্যবহার করতে পারেন, তারপর হচ্ছে ভিশন, তাই না, নিউরাল নেটওয়ার্ক, প্রয়োগ ক্ষেত্রগুলো দেখবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ ক্ষেত্রগুলো কোথায় কোথায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারে। হ্যাঁ বলেন। চ্যাট জিপিটি স্যার। চ্যাট জিপিটি, হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এখন বর্তমানে একদম হট টপিক, তাই না? তো চ্যাট জিপিটি উদাহরণ হিসেবে বলতে পারি। হ্যাঁ 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 বলতে পারেন, মানে প্রয়োগ ক্ষেত্র, এটা বেসিক্যালি প্রশ্নটা এইভাবে করতে পারে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথায় কোথায় আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারেন। তো আপনি যদি কলেজ লেভেলে বইটা থেকে হিসাব করে বলেন তাহলে আইওটি, ইন্টারনেট অফ থিংস, ছোট ছোট জিনিসগুলো নিয়ে আলোচনা করবো আমরা, সমস্যা নেই। ঠিক আছে, ইন্টারনেট অফ থিংস, হ্যাঁ এগুলো একদম বেসিক কিছু কোয়েশ্চেন, এগুলো একদম আমি দেখি তাহলে, আমি আপনাদের যদি এগুলো আজকে যেরকম দিলাম, আজকে কিন্তু সাইবার সিকিউরিটি নিয়ে দিছি, আইওটি বা হচ্ছে যে মানে ইন্টারনেট অফ থিংস নিয়ে ছোট্ট একটা নোটের মতো, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটা ছোট্ট একটা নোটের মতো দেখি, এটাও যদি পারি আমি করে দিব। ঠিক আছে, সময় যদি কাভার করতে পারি এগুলো করে দিব। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে আজকে সেশনটা এখানে শেষ করছি। আর নেক্সট সেশনে আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব, এবং লাস্ট হচ্ছে যে আমরা নাম্বার সিস্টেম এবং লজিক গেট নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যে নোটগুলো শেয়ার করছি সেগুলো দেখতে থাকেন, নিজেদের মতো আলোচনা করতে থাকেন, পড়াশোনা করতে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।